কখন থেকে দেখছি তুমি আমার বাসার সামনে ঘুরঘুর করছো। তোমার মতলবটা কি বলো তো? জি আপু, আমার কোনো মতলব নেই, আমি আসলে বাসা খুঁজতেছি। তো বাসা খুঁজতেছো আমার বাড়ির সামনে কি করো তুমি? আসলে এই বাসার সামনে দেখলাম সাইনবোর্ড টানানো, বাসা ভাড়া দেওয়া হবে, সেই জন্য আর কি। আমরা তো কোনো বাসা ভাড়া দেব না, তুমি এখন আসতে পারো। আসলে আপু, আমার বাসাটা খুব দরকার, আর আপনার তো বাসা ভাড়া দেবেনই, আমাকে দিলে কি সমস্যা? আমরা ব্যাচেলর ছেলেদের বাসা ভাড়া দেই না। আসলে আপু, আমি অনেকগুলো বাসা খুঁজেছি, কোথাও কোনো রুম পাই নাই। এখন রুম না পেলে আমাকে রাস্তায় থাকতে হবে। তো থাকো রাস্তায়, তাতে আমার কি। প্লিজ আপু, দয়া করে একটা রুম দিন আমাকে। সাইমা অনিকের কথার মাঝেই সাইমার বাবা সেখানে উপস্থিত হয়। তারপর অনিককে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে। তারপর সাইমাকে জিজ্ঞেস করে, ছেলেটা কে রে সাইমা? আর বলো না বাবা, বাসা খুঁজতে আসছে, ব্যাচেলর জন্য না করে দিছি। ও আচ্ছা। অনিক এবার সাইমার বাবার দিকে তাকালো। তারপর করুণ সুরে বলল, আঙ্কেল, আমি খুব বিপদে পড়েছি। গ্রাম থেকে আজই মাত্র শহরে এলাম, আমার থাকার কোনো জায়গা নেই। সারাদিন ধরে বাসা খুঁজেছি, একটা বাসাও পাইনি। এখন যদি বাসা না পাই তাহলে আমাকে রাস্তায় থাকতে হবে। দয়া করে আঙ্কেল আমাকে একটা রুম দিন। আমি কথা দিচ্ছি আমার জন্য আপনাদের কোনো অসুবিধায় পড়তে হবে না। এই শোনো, তোমার মতো ব্যাচেলর ছেলেদের আপনার রুম ভাড়া দেই না। কোথায় কি আকাম কুকাম করবে দোষ হবে আমাদের। আর তাছাড়া তোমাদের মতো ছেলেদের আমাদের খুব ভালো করে চেনা আছে, যখন মাস শেষ হবে তখন রুম ভাড়া না দিয়ে পালিয়ে যাবে। আপনি আমাকে ভুল বুঝছেন আপু, আপনি যেরকম ভাবছেন আমি সেরকম নই। এখানে ভালো ভাবির কিছু নেই, রুম ভাড়া দেব না ব্যাস। বাবা চলো তো এখান থেকে, এদের সাথে আজাইরা কথা বলে সময় নষ্ট করার সময় নেই। সাইমার বাবা এবার ছেলেটার দিকে তাকালো। ছেলেটাকে বেশ ভদ্রই লাগছে তার কাছে। এক কথায় গ্রামের নিরীহ ছেলে যাকে বলে সেই রকম। আমার বাবার কেন যেন একটু মায়া হলো। বিশ্বাস করতে ইচ্ছে করলো ছেলেটাকে। সাইমার বাবা এবার ছেলেটাকে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? জি, অনিক আহমেদ। বাড়ি কোথায়? রংপুর। পাশ থেকে সাইমা বলে উঠল। রংপুরের মফিস। অনেক কিছু বলল না, একবার সাইমার দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে ফেললো। সাইমার বাবা বলল, তোমার বাসায় কে কে আছে? জি, আমার মা বাবা কেউ নেই, আমাকে আমার দাদি মানুষ করেছে। দাদি ছাড়া আপন বলতে আমার কেউ নেই। সাইমার বাবা অনিকের দিকে তাকিয়ে রইল। ছেলেটার মুখটা কেমন করুণ হয়ে আছে, তাই ভীষণ মায়া লাগছে। কিন্তু তার মেয়ে সাইমা যে রাগী, ব্যাচেলার ছেলেদের ভাড়া দেওয়ার কথা শুনতেই পারে না সে। তিনি আবার কি বলে বোঝাবেন মেয়েটাকে। তারপর সাইমাকে ডেকে একটু দূরে নিয়ে গেল। তারপর বলল, মা, ছেলেটা মনে হচ্ছে সত্যি খুব বিপদে পড়েছে। গ্রাম থেকে এসেছে, কোনো লোকজন চেনা জানা নেই। এখন রাতও হয়ে গেছে, এই মুহূর্তে বাসা না পেলে ছেলেটা থাকবে কোথায়? প্লিজ বাবা, তুমি এখন আবার বলো না যে তুমি ছেলেটাকে বাসা ভাড়া দিতে চাও। বাসা ভাড়া দিস আর না দিস, আজকে রাতটা তো অন্তত থাকতে দিতে পারিস। তোমার যা খুশি করো, পরে বিপদে পড়লে আমাকে আবার বলতে এসো না। মানুষকে উপকার করলে যদি বিপদে পড়তে হয় তাহলে না হয় একটু বিপদেই পড়লাম। সাইমা বাসার মধ্যে চলে গেল। সাইমার বাবা অনেককে বলল, আসো বাবা, আজ রাতটা অন্তত থাকো, তারপর যদি আমার মেয়ে চায় তাহলে থাকতে পারবে, না হলে আমি কিছু করতে পারবো না বাবা। ধন্যবাদ আঙ্কেল, আজ রাতটা অন্তত থাকি, কাল সকাল থেকে না হয় আমি বাসা খুঁজবো আবার। ভেতরে আসো। সাইমার বাবা অনেককে নিয়ে বাসার ভিতরে গেল। সাইমার মা ডিনারের জন্য আয়োজন করছিল। হঠাৎ অপরিচিত একটা ছেলেকে দেখতেই দাঁড়িয়ে পড়ল। স্বামীর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। সাইমার বাবা অনেককে সোফায় বসতে বলে স্ত্রীর কাছে এগিয়ে এলেন। তারপর তিনি বলল, ছেলেটা খুব বিপদে পড়েছে, থাকার জন্য কোনো জায়গা নেই, তাই বাসায় নিয়ে আসলাম। তাই বলে অপরিচিত একটা ছেলেকে বাড়ির মধ্যে নিয়ে আসবে? তুমি ভুলে যাচ্ছ যে আমাদের একটা মেয়ে আছে বিবাহযোগ্য। এত চিন্তা করছো কেন তুমি? ছেলেটাকে ভীষণ ভদ্র মনে হলো আমার কাছে। আর তাছাড়া শুধু একটা রাতের জন্যই এনেছি, যদি ভালো হয় তাহলে থাকতে দিব, আর না হলে কাল সকালেই চলে যাবে। তুমি কিভাবে বুঝবে ছেলেটা ভালো না মন্দ? আজকালকার মানুষের চেহারা দেখে কি কিছু বোঝার উপায় আছে? তুমি ভুলে যাচ্ছ সাইমার মা, আমিও একজন উকিল। আসামির চোখ দেখেই বলে দিতে পারি সে মিথ্যা বলছে নাকি সত্যি বলছে। হয়েছে হয়েছে,
এই এক পেশা নিয়ে আর সারা জীবন কত যে গর্ব শুনবো। ডাইনিং সাজাচ্ছি, খেতে আসো। ছেলেটাকেও খাবার দিও, হয়তো সারাদিন কিছুই খাইনি। ঠিক আছে, ওকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে বলো। ডাইনিং টেবিলে সবাই খেতে বসেছে। খাবার মাঝে সাইমার বাবা টুকটাক কিছু জিজ্ঞেস করছে অনেককে। অনেক চুপচাপ উত্তর দিচ্ছে। ডাইনিং রুমে টিভি চলছে। হঠাৎ একটা নিউজে চোখ আটকে গেল সবার। পাঠিকা সংবাদ পড়ছে। আজ বিশিষ্ট ব্যবসায়ী নিজাম আহমেদ এবং তার স্ত্রী দুজনেই খুন হয়েছে। ধারণা করা যাচ্ছে তাদের ছেলেই তাদেরকে খুন করেছে। হত্যার পরে তার ছেলেকে আর খুঁজে পাওয়া যায়নি। আমাদের সন্দেহ তার ছেলেই তাদেরকে খুন করে পালিয়েছে। পুলিশ তদন্ত করছে। সত্যিটা খুব দ্রুতই সামনে চলে আসবে। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। নিউজ দেখে সবাই হতভম্ব হয়ে গেল। অনেকের চোখে এক অজানা ভয় দেখা গেল। সে আর চোখে এদিক সেদিক তাকাতে লাগলো। সাইমা তীক্ষ্ণ চোখে অনেকের দিকে তাকিয়ে আছে। অনেক চুপচাপ খাওয়ায় মনোযোগ দিল। সাইমার বাবা বলল, কি সাংঘাতিক খবর! একটা ছেলে কি করে পারে তার বাবা মাকে খুন করতে, যারা জন্মের পর থেকে তাকে লালন পালন করেছে? একবারও কি হাত কাঁপলো না? অনেক খাচ্ছে ঠিকই, কিন্তু তার হাতটা কেঁপে উঠছে। সাইমা সেদিকে লক্ষ্য করে বলল, এই ছেলে, তোমার হাত কাঁপছে কেন? তুমি আবার খুন করে পালিয়ে আসোনি তো? কি কি যা তা বলছেন আপু? আমি কেন খুন করতে যাব? আর আমার বাড়ি তো গ্রামে, এটাতেই শহরের খবর। তোমার চোখে আমি অজানা ভয় দেখতে পাচ্ছি। সত্যি করে বলো, তুমি এই ছেলেটা নয় তো? আহ সাইমা, কি হচ্ছে এটা? কি, ছেলেটা ঠিকঠাক করে খেতে দাও। তোমার জন্য ছেলেটা ভয়ে খেতেও পাচ্ছে না। বাবা, আমি আগেই বলে রাখছি, ছেলেটার মধ্যে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। খবরটা দেখার পরই ওর মুখটা কেমন শুকিয়ে গেছে। আমার তো মনে হচ্ছে ওই খুনি। তোমার এই সন্দেহবাদী কবে যাবে বলো তো? ছেলেটা গ্রাম থেকে এসেছে, ওর সাথে এরকম ব্যবহার না করলেও নয়। তুমি থাকো তোমার বিশ্বাস নিয়ে। যখন বড় ঝামেলায় পড়বে তখন বুঝবে। আমি উকিল সাইমা, আমাকে মানুষ চেনাতে এসো না। তোমরা যত না বয়স হয়েছে তার দ্বিগুণ কেসে আমি জয়ী হয়েছি। শুধুমাত্র চোখ দেখেই বলে দিতে পারি সে কেমন। নিশ্চিন্তে গিয়ে ঘুমিয়ে পড়ো। সাইমা খাওয়া শেষ করে রুমে চলে গেল। তার বাবার এই এক সমস্যা, কেউ যদি দুটো দুঃখের কথা বলে তার বাবার মন এক সেকেন্ডে গলে যায়। এমনি বলবে উকিল উকিল, কিন্তু প্রতিবার মানুষকে বিশ্বাস করেই ঠকবে। এমন না যে এই প্রথম। এর আগেও যে কয়েকজন ব্যাচেলর ছেলে ভাড়া দিয়েছে তারা সবাই ঠকিয়েছে থাকে। কেউ বা রুম ভাড়া না দিয়ে পালিয়ে গেছে, কেউ বা বাজারের দোকানে বাকি খেয়ে তাদের বাড়ির ঠিকানা বলে গেছে। তারপরও তার বাবা মানুষকে বিশ্বাস করবেন। তাই সাইমার রাগ লাগে। ব্যাচেলার ছেলেদেরকে সে দুই চোখে দেখতে পারে না। সে নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল। সাইমার বাবা অনেককে বলল, তুমি কিছু মনে করো না বাবা, আমার মেয়েটা একটু রাগী। আসলে এর আগে অনেক ছেলেরা ঠকিয়েছে তো, তার জন্য ও ব্যাচেলারদের দেখতে পারে না। আমি কিছু মনে করিনি আঙ্কেল। আচ্ছা বাবা, চলো তোমার রুমটা দেখিয়ে দেই। জি আচ্ছা। খাওয়া দাওয়া শেষ করে সাইমার বাবা অনেককে নিয়ে গেস্ট রুমে গেল। যেহেতু সে ভাড়াটিয়া না, তাই তাকে গেস্টের রুমেই থাকতে দিল। যদি তাদের মনে হয় ছেলেটা ভালো, তাহলে অবশ্যই তাকে তার নির্দিষ্ট একটা রুম দিবে। আপাতত তাকে গেস্ট রুমে থাকতে দিল তাকে। সাইমার বাবা রুমটা দেখিয়ে দিয়ে চলে গেল। অনেক রুমে প্রবেশ করে দরজা আটকে দিল। তারপর বিছানায় গিয়ে বসে একটা দীর্ঘশ্বাস ফেললো। তারপর বিছানায় শুয়ে পড়লো। পকেট থেকে ফোনটা বের করলো। তারপর কাউকে একটা ফোন লাগালো। কয়েকবার রিং হতেই কেউ একজন ওপাশ থেকে ফোন রিসিভ করলো। অনেক বলল, আঙ্কেল, এখানে থাকা তো খুব রিস্ক হয়ে যাবে। এখানে তুমি নিরাপদেই থাকবে বাবা। উকিলের বাড়িতে কেউ তোমাকে সন্দেহ করবে না। কি বলছেন আঙ্কেল? সন্দেহ করবে না আবার? উনার যে মেয়ে আছে সে তো এক নাম্বারের গোয়েন্দা। নিউজ দেখি বলে কি না আমি খুনি। আরে বাবা, নার্ভাস হইও না। সাইমা একটু রাগী, কিন্তু মেয়েটা বড্ড ভালো। কয়েকদিন মিশে দেখো, ভালো বন্ধু হয়ে যাবে। মিশবো কিভাবে আঙ্কেল? সকালেই তো আমাকে এখান থেকে চলে যেতে হবে। হুম, এখান থেকে মোটেও যাওয়া যাবে না। কিভাবে থাকবে সেটা তুমিই ভালো জানো, কিন্তু এর থেকে ভালো নিরাপদ জায়গা আমি তোমাকে দিতে পারবো না। তাই তুমিই বুদ্ধি খাটাও কিভাবে এখানে থেকে যাবে। কিন্তু আঙ্কেল, তারা তো ব্যাচেলার ছেলে ভাড়াই দিতে চায় না, তাহলে আমি কিভাবে থাকবো? সেটা তুমি নিজের মাথা খাটিয়ে বের করো, কিন্তু মনে রাখো তোমাকে এখানেই থাকতে হবে। জি আঙ্কেল, আমি চেষ্টা করছি। অনেক ফোনটা রেখে দিল। তারপর ভাবতে লাগলো কি করা যায়।
মধ্যরাতে কিছু একটা শব্দে ঘুম ভেঙে গেল অনেকের। সে বুঝতে পারলো কিছু একটা হচ্ছে, কি হচ্ছে সে বুঝতে পারলো না। এত রাতে শব্দই বা কিসের? এত রাতে তো সবারই ঘুমিয়ে যাওয়ার কথা। শব্দটা একটু অদ্ভুত শোনালো, মনে হচ্ছে সবার অজানায় কিছু একটা ঘটছে। অনেকে আস্তে আস্তে উঠে বসলো। তার মনে হলো বাইরে গিয়ে দেখা দরকার কি হচ্ছে। সে আস্তে আস্তে দরজাটা খুললো। সে দেখতে পেল কয়েকজন মুখোশধারী লোককে। অনেক বুঝতে পারলো এরা নিশ্চয়ই ডাকাত, না হলে অন্য কোনো উদ্দেশ্যে এসেছে। অনেক বুঝতে পারলো এই বাড়ির মালিক যেহেতু উকিল, সেহেতু তার নানা শত্রু থাকতেই পারে। সে আস্তে আস্তে পা টিপে বাইরে গেল। তারপর হঠাৎ চিৎকার শুরু করলো। অনেকের হঠাৎ চিৎকারে লোকগুলো হতভম্ব হয়ে গেল। অনেকের চিৎকারে বাড়ির সবার ঘুম ভেঙে গেল। সবাই তাড়াহুড়ো করে নিচে এলো। ডাইনিং রুমে মুখোশধারী লোকগুলো দেখে সবাই আঁতকে উঠল। সাইমার বাবা বলল, এই তোমরা কারা? বাড়ির মধ্যে কি করছো? একটা লোক এগিয়ে গেল, সাইমার বাবার গলায় চাকু ধরলো। সবাই আঁতকে উঠল। লোকটা সাইমার বাবাকে বলল, আমার ভাইকে কাল ছেড়ে দেবে, না হলে তোর খবর আছে। কে তোমার ভাই? তুই যার বিরুদ্ধে কেস লড়ছিস সে কালামানিক। কখনো না, একজন সন্ত্রাসী, আর আমি একজন উকিল হয়ে কিছুতেই সন্ত্রাসীকে ছেড়ে দিতে পারবো না। তাহলে আজ তোর চোখের সামনে তোর পরিবারের সবার মৃত্যু দেখবি। তুই যা পারিস করে নে, কিন্তু আমাকে দিয়ে কোনো অন্যায় কাজ করাতে পারবি না। লোকটা আরো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগে একটা লাঠি ঝড়ের বেগে এসে তার কপালে লাগলো। লোকটা ছিটকে সরে গেল দূরে। এই সুযোগে অনেক তাকে মারতে লাগলো। আরো লোকগুলো দ্রুত এগিয়ে আসলো। অনেক তাদের সবাইকে মারতে লাগলো। সাইমা দ্রুত পুলিশকে কল দিল। তাদের বাসা যেহেতু থানার কাছেই, সেহেতু পুলিশ 10 মিনিটের মধ্যেই চলে আসলো। পুলিশ আসতেই অনেক কিছুটা পিছিয়ে একটু আড়ালে উঠে গেল। সাইমার বাবা লোকগুলোকে ধরিয়ে দিল। পুলিশ তাদেরকে মারতে মারতে নিয়ে চলে গেল। পুলিশ যেতেই অনেক বাইরে আসলো। কেউ সেটা লক্ষ্য করলো না। সাইমার বাবা অনেকের কাছে আসলো, তারপর বলল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব বাবা, আজ তুমি না থাকলে হয়তো কাল সকালেই হেডলাইন হতাম আমরা সবাই। কি যে বলেন আঙ্কেল, এটা আমার দায়িত্ব। দেখলে সাইমা, আমি মানুষ চিনতে মোটেও ভুল করিনি। সাইমা কিছু বলল না, তীক্ষ্ণ চোখে অনেককে দেখতে লাগলো। তারপর বাবাকে রুমে যেতে বলে সে নিজেও চলে গেল রুমে। সাইমার বাবা অনেককে গিয়ে ঘুমাতে বলল। তারপর বলল, তোমার রুম খোঁজার দরকার নেই বাবা, তুমি চাইলে আমার বাসাতেই থাকতে পারো। আমার মেয়ে একটু রাগ করবে ঠিকই, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ধন্যবাদ আঙ্কেল, আপনি যে আমার কত বড় উপকার করলেন বলে বোঝাতে পারবো না। আমি আর তোমার কি উপকার করলাম বাবা? তুমি নিজেই আমাদের এত বড় ঋণী করে দিলে। চাইলেও তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না। কারো কাছে কখনো ঋণ থাকে না আঙ্কেল, সময়ের সাথে সাথে সেটা কোনো না কোনোভাবে শোধ হয়ে যায়। তুমি ঠিক বলেছো বাবা, যদি এমন কোনো দিন আসে আমি তোমার ঋণ শোধ করতে চেষ্টা করব। সেটা যে কোনো জিনিসের বিনিময়ে হোক না কেন। ঠিক আছে আঙ্কেল, এবার ঘুমাতে যান, অনেক রাত হয়েছে। সাইমার বাবা রুমের দিকে চলে গেল। সাইমার মা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলেন। এতক্ষণে একটা কথাও বলেনি তিনি। প্রথম দিকে ভয়ে সে কথা বলতে পারেনি, কিন্তু পরে অনেকের ব্যবহারে তিনি মুগ্ধ হয়ে গেছেন। তার স্বামী ঠিকই বলেছে, ছেলেটা আসলেই খুব ভদ্র আর অনেক বিনয়ী। তিনিও স্বামীর পিছন পিছন রুমে চলে গেলেন। অনেক দাঁড়িয়ে ভাবতে লাগলো, থাকার তো একটা ব্যবস্থা হলো, এবার কিছু একটা কাজ ম্যানেজ করতে হবে, তাহলে চলবো কিভাবে? সাইমা খুব ভোরে উঠে বাগানে পানি দিচ্ছে। তার অভ্যাস সকালবেলা উঠে এসে ফুল গাছগুলোতে পানি দিবে। এর মাঝে সে অনেককে দেখতে পেল, ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সাইমা ডেকে বলল, কি ব্যাপার, তুমি এখনো যাওনি কেন? আঙ্কেল তো আমাকে থাকতে বলেছে। থাকতে বলছি মানে আঙ্কেল আমাকে বাসা ভাড়া দিয়েছে। এই কথা শুনে সাইমার মেজাজ গরম হয়ে গেল। তার বাবা আবার এই ছেলেটাকে থাকতে দিচ্ছে? পানি দেওয়া বাদ দিয়ে তাড়াতাড়ি বাসার ভেতর চলে আসলো। সাইমার বাবা পত্রিকা পড়ছিলেন। সাইমা এসে তার কাছে দাঁড়ালো। তারপর একটু রাগী কণ্ঠে বলল, বাবা, তুমি নাকি ছেলেটাকে বাসা ভাড়া দিয়েছো? হ্যাঁ দিয়েছি, কিন্তু কেন? কেন মানে? তুমি জানো না আমি কেন বারণ করি ব্যাচেলর ছেলে বাসা ভাড়া দিতে? এতবার ঠকেও দেখি তোমার শিক্ষা হয়নি। তুমি অন্য সবার সাথে একে গুলিয়ে ফেলেছো। কাল আমাদের এত বড় একটা উপকার করলো, তারপরেও তুমি কেন ওকে বিশ্বাস করতে পারছো না? এই সামান্য একটা কারণে আমি তাকে বিশ্বাস করতে পারবো না বাবা। কোনটাকে তুমি সামান্য বলছো সাইমা? ছেলেটা না থাকলে হয়তো আমরা সবাই কাল মারা যেতাম। ছেলেটা আমাদের প্রাণে বাঁচিয়েছে।
কার কাছে একটু আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। আমি শুধু সামান্য একটু উপকার করে তার প্রতিদান দিতে চাইছি। বিশ্বাস ভালো বাবা, কিন্তু বেশি বিশ্বাস কিন্তু ভালো না। বিশ্বাসযোগ্য মানুষকেই আমি বিশ্বাস করি, প্রতারককে নয়। ওদের কথার মাঝে অনেক ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো। সাইমার বাবা সেদিকে তাকালো, তারপর হাসি মুখে বলল, এত সকাল সকাল কোথায় যাচ্ছ বাবা? জি আঙ্কেল, একটা চাকরি খুঁজতে। আসলে শহরে থাকতে গেলে তো কিছু খরচ আছে, বসে থাকলে তো সে খরচগুলো জোটানো সম্ভব হবে না। ও আচ্ছা, ঠিক আছে বাবা, দেখো চাকরি পাও কিনা। জি আঙ্কেল, আসি তবে। এই বলে অনেক বেরিয়ে গেল বাসা থেকে। সাইমা এতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল। এই ছেলেটাকে তার কেন যেন সুবিধার মনে হয় না। মনে হয় কথার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, যা সে কাউকে জানতে দিতে চায় না। সাইমা চলে গেল উপরে। তারপর সে ফ্রেশ হয়ে আসলো। সে একটা ভালো কোম্পানিতে জব করে। একেবারে রেডি হয়েছে, নিচে নেমেছে। তার মাকে বলল খাবার দিতে। তার মা তার জন্য খাবার নিয়ে আসলো। সে হালকা পাতলা কিছু খাবার খেয়ে বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে। রাতে যখন সাইমা বাড়িতে ফিরছিল, অনেকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো। সে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? না আপু, আসলে দাঁড়িয়ে নেই, আমিও মাত্রই বাইরে থেকে আসলাম, বাসার ভিতরে ঢুকছি মাত্র। ও আচ্ছা, তো তোমার চাকরির কি হলো? জি আপু, আপাতত একটা চাকরি পেয়েছি, এটা দিয়েই কোনো রকম চলে যেতে পারলেই হবে। তা কোথায় চাকরি পেয়েছো? জি, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। আমিও তো ওখানেই চাকরি করি। কি পোস্ট তোমার? জি, সাধারণ একজন কর্মচারী। ও আচ্ছা। এই বলে সাইমা বাসার ভিতরে চলে গেল। অনিকের হাতে কেউ একটা কিছু দিল, তারপর অনিকও ভেতরে চলে গেল। ডাইনিং রুমে যেতেই সাইমার মা অনিককে ডাক দিল। এসো বাবা, কিছু খেয়ে নাও। না আন্টি, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। ও মা, সে কি? বাইরে কেন খেতে যাবে? যে কয়দিন নিজের কিছু ব্যবস্থা করতে না পারো, আমাদের এখানে তো খেতে পারো। না আন্টি, সমস্যা নেই, আমি একটা চাকরি পেয়েছি, আপাতত নিজের খরচটা চালাতে পারলেই হবে। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম বাবা। ধন্যবাদ আন্টি, দোয়া করবেন। আমি রুমে যাই তাহলে। আচ্ছা বাবা, ঠিক আছে। অনিক নিজের ঘরে চলে গেল। তাকে এখন একটা রুমে থাকতে দেওয়া হয়েছে। কাল তো তাকে একটা গেস্ট রুমে থাকতে দিয়েছিল। আজ তাকে তার বরাদ্দকৃত রুম দেখিয়ে দিয়েছে। বাইরে থেকে খাবার খেয়ে আসার কারণে বিছানায় শুয়ে পড়ল। তারপর কাউকে একটা ফোন দিল। ফোন রিসিভ হতে এসে বলল, একটা চাকরি পেয়েছি আঙ্কেল। ভেরি গুড মাই সান, সাবধানে থেকো। জি আঙ্কেল, ভালো থাকবেন। কোনো কিছুর দরকার হলে আমাকে সাথে সাথে জানাবে। অনেক আচ্ছা বলে কল কেটে দিল। রাতটা বেশ নীরব। চাঁদ হালকা মিশে আছে আকাশে। শহরের দূর থেকে শব্দেরা মিশে আছে, কখনো বিচ্ছু, কখনো মোটরের ঠ্যাট ঠ্যাট। ছাদের কোনায় দাঁড়িয়ে অনেক মনে মনে নানান কথা ভেবে সময় কাটাচ্ছিল। ধীরে ধীরে একটা বিষণ্ণতা মিশে আছে তার চেহারায়। হঠাৎ তার পাশে কারো কণ্ঠ শুনল। এখানে এত রাতে কি করো তুমি? আপু, ঘুম আসছিল না, একটু হেঁটে নিলাম। হেঁটে না ঘুরে? তুমি কি ভাবছো আমার বাড়িটা খেলার মাঠ? সাইমার কণ্ঠটা ঠান্ডা কাটা, ওভাবেই তার রাত খাওয়ার মতো। অনেক চাই না ঝগড়া বাড়ুক। সে মাথা নিচু করে বলল, আমি কোনো দোষ করিনি আপু, শুধু ভাবছিলাম একটু নীরবতা চাই। নীরবতা চাইলে ঘরে থেকো, বাইরে কেন দাঁড়িয়েছিলে? তোমার তো রুম আছে। সাইমার চোখে সেই তীক্ষ্ণ দৃষ্টি। অনেক হাত দুটো মিলিয়ে বলল, আপু, আমি কষ্ট দিলাম না তো? কষ্ট? তুমি কি জানো কতবার আমি এই নাম করা রাস্তায় ফিরে গেছি ব্যাচেলরদের জন্য? তাদের শৌখিন গল্পগুলো, তুমি কি বোঝো আমার অনুভবটা? অনেক কিছু বলতে পারল না। ওর গলা শুকিয়ে আছে, চোখে আসার ঝলক আর মুখে একরাশ বিনয়। একটু নীরবতার পরে সে বলল, আপু, আমি উঠে এসেছি কাজটা শেষ করে, আপনার বাগানের ফুলগুলো যে কেউ লণ্ডভণ্ড করেছে সেটা দেখতে। আমি জানি না কিভাবে আপনাকে বোঝাবো। ফুলের কথা বলছো? তুমি কি ফুল দেখলে এমন নরম হয়ে যাও? সাইমা একটু থেমে হাসির একটা কণ্ঠে বলল, যে হোক, তোমাদের মতো ছেলেরা আমি একদম বিশ্বাস করি না, ভুলে যেও না। আমি আপনাকে কষ্ট দিতে চাই না, আমি আসলে। অনেক বলতেছিল, কিন্তু সাইমার রাগের ভেতরেই তার কণ্ঠটা আরো মধুর হয়ে উঠল। তুমি কি খুব কষ্টে আছো? তোমার চোখে কাল এমন ভয় দেখলাম। অনেক হঠাৎ চোখ কেঁপে উঠল। সে চাইলেও কথা বন্ধ রাখতে পারে না। হ্যাঁ আপু, মাঝে মাঝে মনে হয় এই শহরটা আমার জন্য নয়, কিন্তু আমি চেষ্টা করছি সত্যি। চেষ্টা? তোমার কি পেছনে কেউ আছে? কেউ তোমাকে ভয় দেখায়? অনেক একটু চুপ করে রইল। চেয়েছিল মিথ্যা বলবে না, কিন্তু
আরো কতটা খুলে বলবে সে ভেবেছিল। তারপর বলল, না আপু, আমার পেছনে কেউ নেই। কিছু পুরনো দুশ্চিন্তা আছে যা মোকাবেলা করছি, কিন্তু আমি ওগুলো নিজের মধ্যে রাখি, কাউকে বলি না। কি দেখো, শুনেছি তুমি এখন খান গ্রুপে কাজ করো, আমার অফিসও ওখানে। তোমার কাজে কেমন হচ্ছে? অনিকের গলা একটু উঁচু হলো। আজই প্রথম, শুরুতে একটু কষ্ট হচ্ছে, অনেক শিখতে হবে। এক মুহূর্তে চুপচাপ রইল। ছাদের দিকে হালকা হাওয়া বইছে। সারা বাড়ির উপর এক শান্তি নেমে এসেছে। অনেক ডান হাতে একটা ছোট্ট প্যাকেট বের করলো। আপু, যদি কখনো খেতে কিছু দরকার হয়, আমি একটু সোজা রান্না করতে পারি না, তবু চেষ্টা করব। সাইমা অবাক হয়ে তাকালো। ছোট্ট একটা হেসে বলল, তুমি কি রান্না করো? আমি ভালো করে ভাত ভাজার চেষ্টা করতে পারি, আর ডাল একটু ঝটিকা বানাতে পারি। সাইমা হঠাৎ একবার মাথা ঝুঁকিয়ে তাকে দেখে নরম কণ্ঠে বলল, দেখা যাবে তো, যদি ভালো রান্না করতে পারো হয়তো কখনো তোমাকে ভেতরে ডেকে খাবার খাওয়াবো। সত্যি? হ্যাঁ, কিন্তু শর্ত আছে। সৎ থাকতে হবে, সময়ে কাজ করবে, আর আমার পরিবারকে ব্যঙ্গাত্মক কোনো কৌতুক করবে না। অনেক ধন্যবাদ জানিয়ে হালকা করে মাথা নাড়ল। হঠাৎ দুজনের মধ্যে একটা অদ্ভুত মিল দেখা গেল। সুনির্দিষ্ট রাগ আর লুকানো ভরসা। এছাড়া দুজনের মধ্যকার সে ক্ষুদ্র উষ্ণতা, যা রাতে নীরবতায় ছড়িয়ে পড়ল। এই চলো ঘুমাও, সকালে কাজে যেতে দেরি হলে চলবে না। জি আপু, ধন্যবাদ। অনেক ধীরে ধীরে ছাদের রাস্তা থেকে নামতে লাগলো। পিছন ফিরে তাকিয়ে দেখল সাইমা এখন ফের পরাক্ষাঘাতময় রাগ তুলে নেয়, বরং চুপচাপ দাঁড়িয়ে আছে। অনেক মনে মনে ভাবলো এই বাড়িটা হয়তো শুধু একটা বাড়ি নয়, এখানে কিছু বন্ধন তৈরি হতে পারে, কিন্তু কিভাবে কখন সে জানে না। অন্ধকারে দুজনের হেঁটে যাওয়া আলাদা আলাদা পথ, তবু দুজনের মন একাকার হয়ে যেতে থাকে ছোট ছোট মুহূর্তে। রাস্তার বাতি ধীরে ধীরে নিভে যায়, আর নতুন দিনের আলো আসার অপেক্ষায় তারা নিজেরাই কিছুটা স্বপ্ন দেখল। সকাল সকাল সাইমা বের হওয়ার জন্য রেডি হচ্ছে। দরজার সামনে এসে হঠাৎ খেয়াল করলো অনিকও ঠিক তখনই বের হচ্ছে। অনেক, যেহেতু দুজন একই জায়গায় যাচ্ছি, আমরা আমার সাথেই চলো। না আপু, আমি পারবো না। সমস্যা নেই, চলো আমার সাথে, আলাদা গিয়ে লাভ কি? অনেক কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর বাধ্য হয়ে সাইমার সাথে গাড়িতে উঠল। দুজনের মাঝখানে অদৃশ্য দূরত্ব থাকলেও গাড়ির ভেতরটা নীরব হয়ে রইল। অফিসে পৌঁছে সাইমা নিজের কাজে ঢুকে গেল। প্রথম দিন তো প্রায় কারোর সাথে কথা হয়নি, সবাই দূর থেকে শুধু তাকিয়েছিল অনেকের দিকে। আজকে ধীরে ধীরে কয়েকজন সহকর্মী এগিয়ে এলো। আপনি নতুন জয়েন করেছেন? জি আঙ্কেল, আসলে কারোর সাথে পরিচয় হয়নি, আজ হচ্ছে। অনেক ভদ্রভাবে সবার সাথে পরিচিত হলো। কেউ নাম বলল, কেউ পদবি। ধীরে ধীরে সবার সাথে আনুষ্ঠানিক পরিচয় সম্পন্ন হলো। তারপর আর সময় নষ্ট না করে সে মনোযোগ দিয়ে নিজের কাজে ডুবে গেল। সাইমা পাশ থেকে এক ঝলক তাকালো। গতকালের তুলনায় আজ অনেককে অনেক বেশি সিরিয়াস লাগছে তার। সকালটা অফিস টাইমের আগেই চলে এসেছে। অফিসের ভেতরে হালকা খটকা, কম্পিউটারের মৃদু আওয়াজ, কফি মেশিনের কিচিরমিচির, সাইমার কক্ষে আলোর ঝলক। সে মেকআপ সামলে বসেই নোটবুক খুলে কাজ করছিল। তখন দরজার হালকা করা খট করে ধরে কেউ ঢুকলো। অনেক। সে দরজার কাছে একটু থমকে সাইমার দিকে তাকালো। আনিকা ঢুকো, তোমাকে আমিই ডেকে পাঠিয়েছি। জি আপু। অনেক চোখে একটা লাশ, লজ্জা আর মর্মর করে থাকা কৃতজ্ঞতা। সাইমা উঠে এসে কেবিনের সামনে দাঁড়ালেন। তার আগে ভঙ্গিটা আজ একটু নিয়ন্ত্রিত। তিনি চোখে চোখ রেখে বললেন, তুমি যতই আমার বাসার ভাড়াটিয়া হও, আমি কিন্তু কাউরে কাজে ছাড় দেই না। আমি রীতিমতো কাজের পরিবেশ চাই, কোনো রকম বিশেষ সুবিধা থাকবে না। তোমাকে কাজটা ভালো মতোই করতে হবে, না হলে কথা শুনতে হবে। আপু আমি বুঝতেছি, আমি ওখানে খারাপ করব না, আমি সত্যিই চেষ্টা করব। এটা কেবল তোমার হবার কারণে নয়, অফিসে সবাই সমান, এখানে প্রপার ডিসিপ্লিন আছে। তুমি কাউকে বলে দিও না যে আমি তোমাকে বাড়িতে গৃহস্থলীর জন্য কভার দিয়েছি। অফিস আলাদা, বাসা আলাদা, সেটা মনে রেখো। সাইমার কথাগুলো হালকা কিন্তু কাটা। অনেকের কান গরম হয়ে গেল। সে দ্রুত মাথা নেড়ে সম্মতি জানালো। সাইমা একটু নরম গলায় যোগ করলেন, আর একটা কথা আছে, বাসায় তুমি আমাকে আপু বলতে পারো, সেটা ঠিক আছে, কিন্তু অফিস টাইমে আমাকে ম্যাডাম বলবে। এখানে সবাই আমাকে ম্যাডাম বলেই ডাকে, তুমিও তাই বলবে। জি আপু, অফিসে আমি আপনাকে ম্যাডাম বলবো। ঠিক আছে, আর তুমিও সবাইকে একটু সম্মান করবে, জুনিয়র্স
সিনিয়র সবার সাথে সমান আচরণ করবে। বিশেষ কোনো আচরণ করলে মানুষ মনে করে তোমার কোনো প্রিভিলেজ আছে। আমি চাই না কেউ এমন ধারণা পায়। অনেক গভীর নিঃশ্বাস নিল। সে অনুভব করলো এখানে তাকে ব্যক্তিগত কারণে বেতনভোগী তালিকায় আলাদা করে দেখা হবে না। এটা তার জন্যও ভালো। সামনে সমস্যার হাত না বাড়ে। সাইমা চট করে টেবিল থেকে কিছু কাগজ তুললেন। চলো আমি তোমাকে আজকের কাজের কয়েকটা দিক বলি। প্রথমত, সকালে 9টা থেকে অফিস শুরু। তোমাকে 8:45-এ এসে ডেস্কে রিপোর্ট করতে হবে। কাগজাতি কোম্পানির ইনভয়েস, রিসিপ্ট, ফাইল সাজানো, সেগুলো ঠিকঠাক রাখতে হবে। ফাইলগুলো ক্লায়েন্ট নেম এবং ডেট অনুযায়ী সাজাবে। জি ম্যাডাম। পরে মিটিং হলে কাগজপত্র তোমাকে হাতে নিয়ে মিটিং কক্ষে বসতে হবে। কপি ও নোটস ঠিকঠাক মতো রাখতে হবে। ইমেল চেক করে আমাকে বলবে যদি কোনো গুরুত্বপূর্ণ কল আসে। শান্ত কণ্ঠে নোট নিবে আর প্রয়োজনে আমাকে জানাবে। সাইমা মাথা মুহূর্তে একটি টেবিলে ইন্ডেক্স কার্ড ধরিয়ে দিলেন। তার চোখে আজ একরাশ বোঝাপড়া, কঠোর কিন্তু ন্যায্য। অনেক মনে মনে সব নোট করে নিচ্ছিল। সাইমার কণ্ঠ আবার কড়া হয়ে উঠল। আর একটা, ব্যক্তিগত ফোন অফিস টাইমে ব্যবহার করবা না। বাইরের ফোনটা মার্জিনাল কাজে লাগবে না। তাছাড়া বাসায় কি হচ্ছে ওটা এখানে নিয়ে আসবে না। তুমি যদি কাউকে জিজ্ঞাসা করো বা গোপনীয়তা ভাঙো, তবে তোমার উপর কড়া ব্যবস্থা নেওয়া হবে। বুঝেছি ম্যাডাম, আমি সাবধানে থাকবো। সাইমা কিছুক্ষণ ভার চোখে কঠোরতা মিশিয়ে মৃদু করে বললেন, খেয়াল রাখবে, আমি কখনো কাউকে সহজে ছাড়ি না। যদি তুমি খারাপ করো, তোমাকে প্রথমেই আমি গাইড করব। ফিরেও না দিলে আমি ব্যবস্থা নিব। তবে তুমি যদি সৎভাবে কাজ করো, তোমাকে কেউ ছোট ভাববে না। তুমি নিজের কাজ করে যাও। অনেকের হাতে কাঁপছিল। সে কাঁপা হাতে কাগজগুলো নেওয়ায় সাইমা একটুও নরম হলেন। কোনো উপায়ে তাকে শক্ত করে না, বরং সঠিক পথে রাখার চেষ্টা করলেন। তিনি একটু হেসে বললেন, আজকে তোমার প্রথম কাজ ডেস্কের নিচের ক্যাবিনেট থেকে 10টা ফাইল নিয়ে আসো। এরপর অর্গানাইজ করে আর্কাইভ তৈরি করো। দুপুরের আগে মিটিং রুমটা সাজিয়ে রাখো। বুঝলাম? জি ম্যাডাম, বুঝেছি। আমি সোজা কাজ শুরু করছি। সাইমা কাগজগুলো টেবিলে রেখে কপাটটা লাগালেন। তাদের কথা শেষ হতেই অনেক দ্রুত উঠে গেল। সে অল্প লাজুক, অল্প আত্মবিশ্বাসে সাইমার চোখের দিকে একবার চেয়ে নিল। তার গলায় কৃতজ্ঞতা ও প্রতিজ্ঞা মিলিত। অনেক যখন নিজের ডেস্কে গেল, সবার চোখে একটা অদ্ভুত কৌতূহল দেখা গেল। অনেক ডেস্কে বসে কাজটা শুরু করলো। ফাইলগুলো টেনে নামিয়ে নিয়ে এলো। পাতাসমূহ দেখে মনোযোগ দিয়ে সাজতে লাগলো। তার হাতে কাগজ ঠান্ডা হলেও আলোক রশ্মির মতো একের পর এক কাটা কাজগুলো জমতে লাগলো। সারাদিন সাইমা তার কাজ করলো, কঠোর পেশাদারি। মাঝে মাঝে অনেকের কাজের দিকে অচেনা দৃষ্টিতে তাকিয়ে তাদের মধ্যে একটা অদৃশ্য সমঝোতা গড়ে উঠল। অনেক যত করছিল ততই সে নিজেকে প্রমাণ করতে চাইছিল, নির্ভীক হওয়ার চেষ্টায়। আর সাইমা তার রাগ ছিল, কিন্তু সে নিজের নিয়ম ও ন্যায় বজায় রেখে অনেককে যাচাই করছিল। দিন শেষে যখন অফিসের আলো ঢেউ খেলল, অনেক তার ডেস্কে বসে একবার সাইমার দিকে তাকালো। সে জানলো আজ সে ভালো কাজ করেছে। সাইমা ডেস্ক ছেড়ে বেরোবার সময় হোঁচট করে তাকিয়ে বললেন, আজ ভালো করেছো, এভাবেই করো। ধন্যবাদ ম্যাডাম। সাইমার কণ্ঠে আজ রাগের মতো কোনো ধারণা, বরং এক লক্ষ্য, প্রত্যাশা আর এক অম্লান অনুমোদন ছিল। অনেক মুচকি হেসে বলল, আমি চেষ্টা করব আপু, মানে ম্যাডাম। এই ভুলটুকু শুনে সাইমা কপালে হালকা ভাঁজ দিলেও হাসিতে কাটা একটা সুর বের হলো। অফিসের দরজা আটকে গেল। বাইরে রাতের আলো নীরব হয়ে থেমে এলো। তবে ইচ্ছে মাটিতে ফুটে উঠল যে এই সম্পর্কটা কেবল ভাষা ভিত্তিক নয়, এটা ধাপে ধাপে কাজের ভেতরেও গড়ে উঠবে। সারাদিনের কাজ শেষ করে অনেক একটু হাঁফ ছেড়ে অফিসের গেট দিয়ে বের হলো। বাইরে তখন সন্ধ্যার আলো জ্বলে উঠেছে, হালকা বাতাস বইছে। হঠাৎ সামনের রাস্তায় এক লোক দাঁড়িয়ে আছে। অনেক লোকটাকে দেখেই থমকে গেল, চোখ বিস্ফোরিত, মুখে অবাক ভাব। লোকটার সামনে এগিয়ে এলো। তুই এখানে কি করছিস? অনেক চমকে উঠে গলা নিচু করে বলল, আমি এখানে চাকরি করি। লোকটা চোখ কুচকে তাকালো, কণ্ঠে বিস্ময় আর খানিকটা রাগ। তোর চাকরি করা কি দরকার? তোর কাজের অভাব আছে নাকি? অনেক ঠোঁট চেপে হালকা হাসি দিল। আমার চাকরি দরকার, তাই আমি করছি। কিন্তু কেন? অনেক এক মুহূর্ত লোকটার চোখের দিকে তাকিয়ে থাকলো, তারপর ধীরে ধীরে গম্ভীর স্বরে বলল, সময় হলে জানতে পারবে। কথাগুলো বলে অনেক দ্রুত চারপাশে তাকালো, কেউ আছে কিনা, কেউ দেখছে কিনা।
চারদিক নীরব, কেবল বাতাসের হাওয়া আর গাড়ির শব্দ। নিশ্চিত হয়ে সে ব্যস্ত পায়ে রাস্তার ধরে হেঁটে গেল। কিছুক্ষণ পরেই মিলিয়ে গেল বাসার পথে। রাতের অন্ধকারে অনেক যখন বাসায় ফিরল তখন বসার ঘর আলো ঝলমল করছে। রান্নাঘর থেকে ভেসে আসছে সুগন্ধ, মুরগি, মাছ আর নানা রকম রান্না। টেবিলটা সাজানো, যেন বিশেষ কোনো আয়োজন ছিল। সাইমার মা দরজা খুলে হাসি মুখে ডাক দিলেন, অনেক বাবা, এসো খেয়ে যাও, আজ বাসায় ভালো মন্দ রান্না হয়েছে। কেন আন্টি, কোনো আয়োজন ছিল নাকি? হ্যাঁ, আজ তো সাইমার বিয়ের দিন ফিক্সড হলো। সামনের সপ্তাহে ওর বিয়ে। ওর বাবার বন্ধুর ছেলের সাথে আগে পরিচিতি ছিল। সবকিছু অনেক আগে থেকে ঠিক করা, আজ শুধু ডেটটা ফাইনাল হলো। এই কথাগুলো শুনে অনেকের বুকের ভেতরটা হঠাৎ কেমন ফাঁকা হয়ে গেল। মুখ শুকিয়ে গেলেও বাইরে প্রকাশ করলো না, কেবল হালকা গলায় বলল, আচ্ছা আন্টি, আমি ফ্রেশ হয়ে আসি। সে দ্রুত সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে গেল। কয়েক মিনিট পর সবাই যখন টেবিলে বসলো তখন অনেকেও নীরবে এসে জায়গা নিল। টেবিলে হালকা পাতলা গল্প হচ্ছিল। কে কবে আসবে, বিয়ের শপিং কেমন হবে, কোন আত্মীয়রা আসবে, কে দাওয়াত দিবে, এসব নিয়ে হাসাহাসি আর উচ্ছ্বাসে ভরেছিল চারপাশ। কিন্তু অনেকের মুখে কোনো শব্দ ছিল না, চুপচাপ শুধু খেতে থাকলো, চোখ নামানো, গলায় কোনো হাসি নেই, যেন প্রতিটা কণাই তার বুকের ভেতরে ভার হয়ে নামছিল। রাত গভীর, চারদিকে সবার ঘুম ভাঙা চোখ, কিন্তু ছাদের উপর বাতাস বইছে নির্জনে। শহরের আলো ছড়িয়ে আছে আকাশে, তবুও সে আলোই যেন সাইমার চোখে ক্লান্তির ছায়া। সে ছাদের ধারে দাঁড়িয়ে আছে, দুহাত রেলিং এ রাখা, চোখ তার আকাশের দিকে, যেন অসংখ্য প্রশ্ন ছুড়ে দিচ্ছে নক্ষত্রদের। ঠিক তখনই পেছন থেকে ধীর পায়ে অনেক ছাদে এসে দাঁড়ালো। তার চোখে এক ধরনের দ্বিধা, মনে একরাশ প্রশ্ন। কংগ্রাচুলেশন আপু। সাইমা ধীরে ঘুরে তাকালো, মুখে বিস্ময়ের ছাপ। কংগ্রেচুলেশন কেন? আপনার বিয়ের জন্য শুভ কামনা। কথাগুলো বলেই অনেক চুপ করে গেল। মনে হলো বুকের ভেতর কিছু একটা ভেঙে যাচ্ছে, তবুও সে হাসি থামার চেষ্টা করছে। সাইমা তার দিকে না তাকিয়ে আবার আকাশের দিকে চেয়ে থাকলো, ঠোঁট সিল করা, কিন্তু চোখে গোপন অস্থিরতা। কি ব্যাপার আপু, আপনি কি বিয়েতে রাজি না? আমার রাজিতে কিছু যায় আসে না। আমার বাবা ছোটবেলায় আমার বিয়ে ঠিক করে রেখেছেন, তিনি তার কথার খেলাপ করবেন না। অনেক নিঃশব্দে সাইমার মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখে তখন স্পষ্ট হয়ে উঠল সাইমা মন থেকে এই বিয়েতে রাজি নয়, কিন্তু সে বাবার সিদ্ধান্তের সামনে অসহায়। আপনি যদি রাজি না থাকেন তাহলে? কথাটি শেষ করতে পারলো না, গলা আটকে গেল। সাইমা হালকা হাসলো, কিন্তু সেই হাসিতে তিক্ততা। রাজি না থাকলেও কিছু করার নেই অনিক, আমি বাবার বিরুদ্ধে যাব না। বাবার কথা আমার কাছে আইন। বাতাসে হঠাৎ ভারী নিস্তব্ধতা নেমে এলো। কিছুক্ষণ কেউ কিছু বলল না, শুধু রাতের অন্ধকারে দূরের কুকুর ডাকলো, গাছের পাতা দুলল। আমি জানি আপু, আপনি শক্ত মেয়ে, কিন্তু কখনো কখনো মনে হয় শক্ত মানুষদের ভেতরেই সবচেয়ে বেশি কষ্ট থাকে। তুমি অনেক কথা বলো অনিক, কিন্তু এইসব কথায় কোনো সমাধান হয় না। জীবন সবসময় ইচ্ছা মতো চলে না। সমাধান হয়তো হয় না, কিন্তু সত্য লুকিয়ে রাখলেও কষ্ট বাড়ে। সাইমা আর কিছু বলল না, আকাশের দিকে তাকিয়ে রইল, চোখে অদ্ভুত এক নিঃসঙ্গতা, যা অনেকের বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিল। সে বুঝলো সাইমা রাজি নয়, তবুও কিছু বলতে পারছে না। কিছুক্ষণ এমনি সাধারণ কথা হলো, কে কোন শখে কি পছন্দ করে, অফিসের কাজে কতটা চাপ, আর রাতের হাওয়ার গল্প। তবুও ভিতরে ভিতরে দুজনের মনে একই প্রশ্ন ঘুরছিল, যা কেউ মুখে আনলো না। রাত আরো গভীর হলো, ছাদের বাতাস কেমন ঠান্ডা হয়ে উঠলো। দুজন একে অপরের পাশে দাঁড়িয়ে থাকলো, কিন্তু দুজনের মাঝখানে এক অদৃশ্য দেয়াল যেন শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সাইমা অনেকের সঙ্গে ছাদে কিছুক্ষণ কথোপকথনের পর চুপচাপ নেমে যাওয়ার জন্য পা বাড়ায়। রাতের হালকা বাতাসে উন্নার আঁচল উড়ে যাচ্ছিল। চাঁদের আলোয় তার রাগে অথচ উদাস চোখগুলো আরো স্পষ্ট দেখাচ্ছিল। কিন্তু হঠাৎই আহ! ব্যথায় হালকা চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে পা ধরে। অনেক দ্রুত দৌড়ে এসে নিচু হয়ে তাকায়। আপু, কি হলো আপনার? পা মচকেছে মনে হয়, হাঁটতে পারছি না। অনেক এক মুহূর্ত দেরি না করে তাকে জড়িয়ে ধরে কোলে তুলে নেয়। এ কি করছো তুমি? আমাকে নামাও এখনই। না আপু, নামানো যাবে না। আপনি হাঁটতে পারবেন না। আমার চোখের সামনে আপনাকে কষ্ট করতে দেব না। আমি আপনাকে ঘরে পৌঁছে দিয়ে আসছি। তুমি আমার কথা শুনছো না? নামাও বলছি। আপনি যতই রাগ করুন না কেন, আজ আমার কথা শুনতেই হবে। সাইমার আগে আর লজ্জায় গুম হয়ে যায়, মুখে কিছু বলে না, শুধু বুক ধরফর করতে থাকে। ছাদ থেকে নামার সময় অনেকের বুকের ধাক্কা, তার কোলের ভর, সবকিছু সাইমার ভেতরে অদ্ভুত এক ঝড় তুলছিল।
অনেক ধীরে ধীরে তাকে তার রুমে নিয়ে আসে। বিছানায় আলতো করে শুয়ে দিতে গিয়ে হঠাৎ অনেকের ঠোঁটের সঙ্গে সাইমার ঠোঁট লেগে যায়। মুহূর্তেই এক মুহূর্তের জন্য জমে যায়। সাইমার বুক ধরফর করতে থাকে, চোখ বড় হয়ে যায়। সাইমা হঠাৎ ধাক্কা দিয়ে উঠে রেগে যায়। তুমি এমন বেয়াদবের সাহস কোথায় পাও? সরি আপু, আমি ইচ্ছা করে করিনি, সত্যি। চুপ, একদম চুপ। আর একটা শব্দ বের হলে দেখে নেবে তুমি। অনেক মাথা নিচু করে দ্রুত ঘর থেকে বের হয়ে যায়। দরজা বন্ধ হতেই সাইমা বিছানায় বসে হাঁপাতে থাকে। ঠোঁট দুটো কাঁপছে, বুকের ভেতর হু হু করছে। নিজের মনে ফিসফিস করে, এভাবে কেন হলো? আমি এতটা নার্ভাস হচ্ছি কেন? একটা ছেলে কেন বারবার আমাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে? চোখ বন্ধ করে কপালে হাত দিয়ে শুয়ে পড়ে সাইমা। অথচ তার ভেতরে দ্বন্দ্ব ক্রমেই তীব্র হয়ে উঠছে। রাগ, লজ্জা, নাকি অজানা এক অনুভূতি যা সে নিজেও বুঝতে পারছে না। অনেক নিজের রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। মুখ লাল হয়ে আছে, বুক ধরফর করছে অস্বাভাবিকভাবে। অনেক নিজের রুমে হাঁপাতে হাঁপাতে বলে, এ কি হলো আমার সঙ্গে? আমি কেন এভাবে কাঁপছি? শরীর কেন এত উত্তেজিত হয়ে উঠছে? সে বিছানায় বসে পড়ে, কপালে হাত দিয়ে শ্বাস নিতে থাকে। আপুর ঠোঁটের সাথে আমার ঠোঁট, এটা তো ভুল ছিল, একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু কেন বারবার মনে হচ্ছে, কেন আমি চোখ বন্ধ করলেই ওই দৃশ্যটা ভেসে উঠছে? সে হাত দিয়ে বুক চেপে ধরে। না না, এটা ঠিক না। উনি তো আমার সিনিয়র, আমার আপু। আমি ওনার প্রতি এভাবে ভাবতে পারি না। তবুও কেন যেন বুকের ভিতর কেমন টান অনুভব করছি। কেন মনে হচ্ছে ওনাকে হারিয়ে ফেললে আমি ভেঙে পড়ব। একটু থেমে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকে। সাইমা আপু খুব রাগী, কড়া, কঠিন মানুষ, কিন্তু ওর চোখের ভেতর আজকে আমি অন্যরকম কিছু দেখলাম। কি যেন এক ব্যথা, এক অজানা কষ্ট। হয়তো উনি বাইরে রাগী ঢেকে রাখেন, কিন্তু ভেতরে উনি একা, ভীষণ একা। আমি কি ওনাকে ভালোবেসে ফেলেছি? না না, এ হতে পারে না। তবুও মনে হচ্ছে আমি ওনার থেকে দূরে থাকতে পারবো না। অনেক বিছানায় উল্টে পাল্টে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু চোখ বন্ধ করলেই সাইমার মুখ, তার ঠোঁট, তার সেই রাগী দৃষ্টি বারবার ভেসে ওঠে। সকালটা যেন ভারী হয়েছিল দুজনের জন্য। চাঁদের রাতের ঘটনাটা সাইমা যতটা চেপে রাখতে চাইছে, ভেতরে ততটাই অস্থির লাগছে। অন্যদিকে অনেক পুরো রাত ঘুমোতে পারেনি। মাথার ভেতর কেবল সাইমার মুখ ঘুরপাক খাচ্ছে। সকালে ডাইনিং এ একে অপরকে এক ঝলক দেখলেও কেউ কিছু বলল না। সাইমা গম্ভীর মুখে উঠে পড়ল। সাইমা গাড়িতে উঠে জানালার বাইরে তাকিয়ে থাকে। অনেক ইচ্ছে করেও আর একই গাড়িতে ওঠার সাহস করে না। দুজনেই চুপচাপ আলাদা আলাদা ভাবে অফিসে পৌঁছে যায়। সাইমা রিসেপশনে ঢুকেই অনেককে এক ঝলক দেখল, কিন্তু একদম না দেখার ভান করে সোজা নিজের কেবিনে ঢুকে গেল। মুখে কঠোর ভাব যেন কিছু হয়নি। অনেকও চুপচাপ নিজের ডেস্কে বসে কম্পিউটার অন করলো। ফাইল খুলে মন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মাথায় সব এলোমেলো। মাঝে মাঝে চোখ সাইমার কেবিনের দিকে চলে যাচ্ছে, কিন্তু সে কিছুই বুঝতে দিচ্ছে না। একটু পরে সাইমা পিয়েকে ডাকলো। এই ফাইলগুলো অনেককে দিয়ে আসো, বলো যেন ও ঠিক করে দেখে দেয়। পিয়ে ফাইল নিয়ে অনেকের কাছে গেল। অনেক ফাইল হাতে নিল। ভেতরে ভেতরে বুঝতে পারলো সাইমা ইচ্ছে করে সরাসরি তার সাথে কথা বলছে না। আপু ইচ্ছে করে এড়িয়ে যাচ্ছে, মানে উনিও ঘটনাটা ভুলতে পারছেন না। সে দীর্ঘশ্বাস ফেলে ফাইল খুলে কাজে মন দিল। অফিসের ভেতরে চারদিকে সবার কাজের ব্যস্ততা। সাইমা তখনও নিজের কেবিনে ডুবে আছে, আর অনেক মাথা নিচু করে ফাইলে চোখ রাখলেও মনে আসলেই কাজ জমছে না। হঠাৎ অনেকের ফোন ভাইব্রেট করতে শুরু করলো। স্ক্রিনের নাম ভেসে উঠল রফিক আঙ্কেল। অনেক চমকে উঠল, চারপাশে তাকিয়ে নিশ্চিত হলো কেউ লক্ষ্য করছে না। তারপর আস্তে করে করিডোরের এক কোণে গিয়ে কল রিসিভ করলো। হ্যালো অনিক, সব ঠিক আছে তো? কেউ কিছু বুঝতে পারিনি তো? না আঙ্কেল, চিন্তা করবেন না, কেউ কিছু বুঝতে পারিনি, আমি সেভ আছি। রফিক আঙ্কেল একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, সাবধানে থেকো, একটুও ভুল করা যাবে না। জি আঙ্কেল, আমি খেয়াল রাখবো। কলটা শেষ হতেই অনেক ফোনটা পকেটে ঢুকিয়ে নিল। গলার শুকনো ভাবটা মুছে জল খেয়ে নিল এক চুমুক। এক মুহূর্তের জন্য তার চোখে কেমন অদ্ভুত দৃঢ়তা ফুটে উঠল, কিন্তু পরের সেকেন্ডেই আবার নিজেকে গুছিয়ে স্বাভাবিক ভঙ্গিতে ডেস্কে ফিরে গেল। ফাইল খুলে কাজ করতে লাগলো যেন কিছুই হয়নি, কিন্তু ভেতরে ভেতরে অনেক জানে সে যে মুখোশ পরে আছে সেটার আড়ালে এমন কিছু লুকিয়ে আছে যা কেউ আন্দাজ করতে পারবে না। রাতের ডিনার টেবিলে সবাই বসে আছে, বাতাসে হালকা অন্ধকার, আর সেদিনের খাবারের গন্ধে ঘরটা ভরা। সাইমার বাবা তাকিয়ে বললেন অনেকের দিকে, অনেক বাবা, তোমার তো দায়িত্ব বেড়ে গেল।
অনেক একটু অবাক হয়ে মুখ উঁচু করে তাকালো। কেন আঙ্কেল? সাইমার বিয়ের কেনাকাটা তুমি ওদের সাথে দেখবে। আমি চাই বিয়ের পুরো দায়িত্বটাই তুমি নাও। আমি তোমাকে খুব বিশ্বাস করি। আমার মতো একজন অপরিচিত ছেলেকে আপনি এত কেন বিশ্বাস করেন আঙ্কেল? সাইমার বাবা হাসলো, চোখে এক ধরনের দৃঢ়তার ঝলক। অনেক বাবা, মানুষের প্রকৃত চরিত্র কেবল কাজে, পরিস্থিতিতে এবং বিপদের মুহূর্তে বোঝা যায়। তুমি আমাদের জন্য যা করেছো, তোমার মতো ছেলের উপর আমরা পুরো বিশ্বাস তৈরি হয়েছে। অনেক কিছু বললো না, শুধু মাথায় নত করে চুপচাপ বসে রইলো। ভেতরে ভেতরে মনে মনে ভাবছে, এই অচেনা অথচ এত বড় বিশ্বাস, সত্যি কি সে সেই বিশ্বাসে যোগ্য হতে পারবে? সাইমার মা হালকা হাসি দিয়ে বললেন, অনেক বাবা, তুমি ওদের পাশে থাকলে সাইমার জন্য অনেক সাহায্য হবে। অনেক মাথা কাত করে চুপচাপ খাবার খেতে লাগলো, কিন্তু ভেতরে ভেতরে তার মন যেন চঞ্চল। সাইমা, তার বাবা মা এবং এই নতুন জীবন। আজ থেকে তার দায়িত্ব শুধু নিজের নিরাপত্তা নয়, সাইমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ও। বিয়ের আয়োজন সম্পূর্ণ, সবকিছু সাজানো, অতিথিরা বসে আছে এবং সাইমার বাবা গর্বিত চেহারায় ছেলের হাতে কন্যার হাত ধরতে যাচ্ছে। সাইমা মনে মনে অস্বস্তি বোধ করছে, কিন্তু পরিবারের সম্মানের জন্য চুপচাপ দাঁড়িয়ে আছে। আজ তোমার বড় দিন, সবাই সাক্ষী। কিন্তু হঠাৎ দরজায় পুলিশের একটি দল প্রবেশ করে। স্যার, আপনি যার সাথে আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন তিনি আসলে একজন স্মাগলার। তার বিরুদ্ধে বহু কেস রয়েছে। সমাজে সে ভালোর মুখোশ করে রাখে। আজ আমরা প্রমাণসহ তাকে ধরতে এসেছি। সাইমার বাবা স্তম্ভিত, চোখ বড় করে জিজ্ঞেস করলেন, কি সব বলছেন আপনারা? ও কি আমার বন্ধুর ছেলে? স্যার, আপনি কিছু জানেন না। তার নামে অনেকদিন ধরেই থানায় কেস চলছে। আজ খবর পেয়ে আমরা পাকাপোক্তভাবে ধরতে এসেছি। এখানে প্রমাণও রয়েছে। পুলিশ প্রমাণ দেখালো। সেই মুহূর্তে সাইমার বাবার চোখের সামনে যেন ভেঙে পড়লো সব পরিকল্পনা। এটা কি সম্ভব? আমার বিশ্বাস। পুলিশ সাইমার বাবার বন্ধুর ছেলেকে ধরে নিয়ে গেল। বাড়ির সবাই হতবাক, আত্মীয় স্বজন চুপচাপ, কাঁদছে ভয়ঙ্কর শোকের ছায়া। ও আমার আল্লাহ! সাইমার চোখের সামনে ভেঙে পড়ল তার বিয়ের সব স্বপ্ন। যে মানুষকে সে আজকে বরণ করতে যাচ্ছিল, সে মানুষটি সকলের চোখে অপরাধী। সাইমা হঠাৎ ঘুমের মতো শূন্য চোখে তাকিয়ে রইল। মনে মনে একটাই প্রশ্ন, এখন তার কি হবে? সাইমার বাবা চারপাশে তাকিয়ে সবাইকে চুপচাপ দেখে বললেন, অনেক, তুমি আমার মেয়েটাকে বিয়ে করবে? সে একটু রাগী, কিন্তু সত্যিই ভালো মেয়ে। আঙ্কেল, আমি কিভাবে বিয়ে করব? আপনি তো আমার ব্যাপারে কিছুই জানেন না। তোমাকে যতটুকু দেখেছি তুমি ভালো ছেলে মনে হয়েছো, আর কিছু জানার দরকার নেই। আমার মেয়েকে তুমিই বিয়ে করো। অনেক নিজের জায়গায় কিছুটা হোঁচট খেয়ে বলল, কিন্তু সাইমা আপু কি রাজি হবে? সে ব্যবস্থা আমি করছি, তুমি চিন্তা করো না। এরপর সাইমার বাবা সোজা সাইমার কাছে চলে এলো। সাইমা মা, তুমি অনেককে বিয়ে করো। তুমি কি আমাকে পাগল পেয়েছো বাবা, যে যার তার সাথে আমার বিয়ে দিয়ে দিবে? তুমি তো অনেককে দেখেছো, চিনো। এই 2 দিনের চেনাই তো কাউকে জীবনসঙ্গী বানানো যায় না। আমি বিয়ে করতে পারবো না। সাইমার চোখে অগ্নি ঝলকচ্ছে, রাগ ও আপত্তি একসাথে। সে জানে এই বাধ্যবাধকতা সহজে মেনে নেবে না, আর তার বাবার এই সিদ্ধান্ত তার জন্য এক বড় চ্যালেঞ্জ। সাইমার বাবার চোখে পড়েছিল চিন্তা, কষ্ট আর বাবার দায়িত্বের ভার। তিনি ধীরে ধীরে সাইমার দিকে তাকালেন। সাইমা, আমার না হয় একটা ভুল হয়ে গেছে মা, তাই বলে তুই সারা জীবন আমাকে ছোট করে রাখবি? আমি সমাজে মুখ দেখাতে পারবো না, আমার ক্যারিয়ারের প্রভাব পড়বে। তুই কি চাস আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাক? সাইমার বাবা যত্ন ও বেদনা মিশিয়ে কথা বলছেন। তার ভয়, হতাশা এবং নিজের পরিবারের সম্মানের দায়িত্ব সবই সাইমার চোখের সামনে। সাইমা প্রথমে কিছু বলল না। তার রাগ, গর্ব এবং প্রতিবাদ সব মিলেমিশে তার ভেতরে ঝড় তুলছিল। সাইমা, আমি চাই না তুই আমার জন্য কোনো কষ্ট ভোগ করতে, কিন্তু কখনো কখনো জীবন আমাদের বাধ্য করে কঠিন সিদ্ধান্ত নিতে। তুই যদি রাজি হোস, আমরা দুইজনেই শান্তি পেতে পারি। সাইমা গভীরভাবে শ্বাস নিল। মনে হচ্ছিল তার রাগ ধীরে ধীরে কমছে। বাবার চোখে সততা, ভালোবাসা এবং তার নিজের ভবিষ্যতের কথা ভাবতে করতে করতে তার হৃদয় নরম হতে শুরু করলো। ঠিক আছে বাবা, আমি রাজি। সাইমার মুখে রাগের চিহ্ন হয়ে গেল। সাইমার মুখে রাগের চিহ্ন রয়ে গেল, কিন্তু ভেতরে সে জানলো তার বাবার দায়িত্ব ও সমাজের সম্মান বজায় রাখার জন্য তাকে এই সিদ্ধান্ত নিতে হলো। তাদের বিয়ে পড়ানো হলো। রাতের নিস্তব্ধতা ঘরটিকে শান্ত করে রেখেছিল। নতুন বিয়ের উত্তেজনা
আর ছোটখাটো নার্ভাসনেস মিলেমিশে সাইমার মুখে ধরা পড়ছিল। সাইমা বিছানায় বসে অনেকের দিকে তাকালো, চোখে অল্প জেদ অল্প অভিমান। তুমি ভেবো না তা তোমাকে মেনে নিয়েছি, আমি শুধু আমার বাবার কথা রাখতেই বিয়ে করেছি। অনেক ধীরে ধীরে সাইমার দিকে তাকিয়ে মৃদু হাসলো। সমস্যা নেই আপু, আমি বুঝতে পেরেছি, আপনি আমার মতো থাকতে পারেন। অনেকের চোখে ছিল সহমর্মিতা, সাইমার রাগের প্রতি শ্রদ্ধা, আর তার পাশে থাকার অদৃশ্য প্রতিজ্ঞা। সাইমার ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। সে মাঝে মধ্যে কোলবালিশ ধরে বলল, আমি মাঝে একটা কোলবালিশ দিয়ে দিচ্ছি, তুমি বিছানার ওপাশে থাকো, আমার দিকে আসবে না। ঠিক আছে। দুজনের মধ্যে এক অদ্ভুত শান্তি নেমে এলো। রাগ অভিমান এবং আবেগ সব মিলেমিশে ঘরটিকে ভরা। দুজনের মাঝে দূরত্ব শুধু শারীরিক, তবে অনুভূতিতে এক অদৃশ্য সংযোগ তৈরি হয়েছে। এভাবে সাইমা আর অনেকের প্রথম রাতটা কাটলো, চুপচাপ শান্ত, তবে হৃদয়ের মধ্যে লুকানো আবেগের স্পন্দনে ভরা। সকালের আলো ঘরে ভেসে আসছিল। টেবিলে সবাই বসে ব্রেকফাস্ট খাচ্ছিল। সাইমার বাবা অনেকের সাথে হালকা টুকটাক কথা বলছিলেন, কিভাবে অফিসের কাজ চলছে, বিয়ের পরে ছোটখাটো ব্যস্ততা ইত্যাদি। হঠাৎ টিভিতে খবর চলতে শুরু করলো। পাঠিকার কণ্ঠে উঠে এলো, নিজাম আহমেদের মৃত্যুর রহস্য খুঁজে বের করার চেষ্টা চলছে। আমরা আশা করছি খুব দ্রুতই তার খুনিকে ধরতে পারবো। এখনো পর্যন্ত কোনো নতুন সন্ধান পাওয়া যায়নি। আমাদের ধারণা হয়তো তার ছেলে জড়িত, তবে প্রমাণ না পেলে কিছুই বলা যাবে না। আমরা প্রমাণের অপেক্ষায় আছি। টেলিভিশনের খবরটি যেন একটি অদৃশ্য চাপ তৈরি করলো অনেকের মনে। সে কিছুটা নার্ভাস হয়ে গেল। চোখের সামনে যেন ছেঁড়া অনুভূতির ঝলক, অচেনা ভয়, অজানা টানাপোড়েন। সাইমার চোখে পড়লো অনেকের হালকা অস্বস্তি। সে কোনো কথা না বলে তার দিকে তাকালো, খেতে খেতে, কিন্তু মনোযোগ পুরোপুরি টেবিলের খাবারে নেই। সাইমা নিজেই বুঝতে পারলো অনেকের মনে আজ কিছু উইটলি ভাব কাজ করছে, কিছু রহস্য তার ভিতরে। খাওয়া দাওয়া শেষ করে অনেক রুমের দিকে চলে গেল। দরজা খুলতেই চোখে পড়লো সাইমার শাড়িতে রঙিন পরিপাটি এবং তার পেছনের ভাঁজগুলো ঠিক করতে ব্যস্ত। অনেক মুগ্ধ হয়ে একটু থমকে দাঁড়ালো, মনে মনে ভাবলো, কিভাবে এত সুন্দরভাবে সব মিলে যায়। হঠাৎ অনেক সাইমার পেছন থেকে ধীরে ধীরে এগিয়ে গেল, তারপর তাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। সাইমা ছটফট করে উঠল। প্লিজ ছটফট করবেন না, আমি শুধু একটু জড়িয়ে ধরবো, আর কিছু করব না। সাইমা কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। অনেক ধীরে ধীরে তার বাহু দিয়ে সাইমাকে কোলে নিল, তারপর নিঃশব্দে সাইমার মাথার পাশে চুমু দিল। সাইমা হালকা চমকে উঠল। অনেক বাড়াবাড়ি করো না। চোখ মেলে তাকালো। অনেক হাত সরিয়ে নিল, একটু দুঃখের ছায়া চোখে দেখিয়ে বলল, বৌহন, আপনি আমার এইটুকু আদর তো করতেই পারি। সাইমা কিছু না বলে দূরে সরে গেল শাড়িটা ঠিক করার জন্য। অনেক নিজেই পাশে দাঁড়িয়ে মৃদু হাসলো, মনে মনে বলল, আপনি যতই রাগ করুন, আপনার মনটা ভীষণ নরম। রাতের নিস্তব্ধ ছাদে অনেক একপাশে দাঁড়িয়ে ফোন বের করলো। কয়েক সেকেন্ডের জন্য সে নিজেকে প্রস্তুত করলো, তারপর ডায়াল করে রফিক আঙ্কেলের নাম প্রেস করলো। ফোন রিসিভ হতেই অনেক বলল, আঙ্কেল, এভাবে আর কতদিন? যখন তখন ধরা পড়ে যেতে পারি। আঙ্কেল, এখানে তো একটা কাণ্ড ঘটেছে, সাইমার সাথে আমার বিয়ে হয়ে গেছে। ফোনের ওপাশ থেকে চমকের আভাস। কি বলছিস অনিক? এসব কিভাবে হলো? অনেক ধীরে ধীরে সব খুলে বলল, কিভাবে সাইমার বাবা বিয়ের সিদ্ধান্ত নিয়েছে, কিভাবে পুলিশ ঘটনার ধাক্কা দেওয়ার পর পরিস্থিতি তার হাতে চলে এসেছিল, এবং কিভাবে শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে বিয়ে সম্পন্ন করেছিলেন। অনিক, তোমার এখন মোটেও সাইমাকে বিয়ে করা উচিত ছিল না। তোমার নিরাপত্তা এখনো অনিক, তোমার এখন মোটেও সাইমাকে বিয়ে করা উচিত ছিল না। তোমার নিরাপত্তা এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন তখন তুমি বিপদে পড়তে পারো। আমি বুঝতে পারছি আঙ্কেল, কিন্তু পরিস্থিতি আমার হাতে ছিল না, বাধ্য হয়ে আমাকে বিয়েটা করতে হয়েছে। হঠাৎ বাইরে থেকে কিছু শব্দ এলো, কারো আসার আওয়াজ। অনেক দ্রুত ফোন কেটে দিল। ছাদের অন্য প্রান্তে সাইমা চুপচাপ দাঁড়িয়েছিলেন, তার চোখে কৌতূহল আর কিছুটা আতঙ্ক। কার সাথে তুমি কথা বলছিলে, আর কি ধরা পড়ে যাওয়ার কথা বলছিলে? সত্যি আমাকে বলো। অনেক কিছুক্ষণ নীরব থাকলো, তারপর ধীরে ধীরে বলল, আপু, সবই সত্যি। পরিস্থিতি আমাকে বাধ্য করেছে, আর আমি চেয়েছি তোমাকে কোনো ঝুঁকিতে ফেলতে না। ছাদের হালকা হাওয়ায় সাইমা অনেককে চেয়ে বলল, তুমি গ্রামের ছেলে না, তুমি আমাদের মিথ্যা কথা বলেছো। আমার কাছে আসল পরিচয়টা বলো। অনেক কিছুক্ষণ থমকে গেল, তার চোখে এক অদ্ভুত নার্ভাস আর ভাবনার ছাপ। ধীরে ধীরে সে বলল, আপনি ঠিকই ধরেছেন, আমি গ্রামের ছেলে নই, আমি শহরের ছেলে। আমার বাবা বিশিষ্ট ব্যবসায়ী নিজাম আহমেদ, আমি তার ছেলে অনিক আহমেদ।
সাইমার চোখ বড় হয়ে গেল। তার মনে এক চমক এবং আতঙ্কের মিশ্রণ জেগে উঠল। যে খুন হয়েছে তুমি সেই নিজাম আহমেদের ছেলে? হ্যাঁ। সাইমার চোখে আগুনের মতো জ্বালা। সে হঠাৎ চিৎকারে সুরে বলল, তুমি তুমি তোমার বাবা মাকে খুন করে পালিয়ে এসেছো? অনেক চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তার চোখে দৃঢ়তার ছাপ দিয়ে বলল, আমি আমার বাবা মাকে খুন করিনি। আমাকে মিথ্যা ফাঁসাতে চাচ্ছে। আমি শুধু নিরাপদ আশ্রয় নিচ্ছি মাত্র। তুমি আমাকে ধোঁকা দিয়েছো। আমার বাবা তো তোমাকে বিশ্বাস করেছিল। অনেক এক হাত তার বুকের দিকে রেখে বলল, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি খারাপ ছেলে নই। আমার বাবার কিছু শত্রু আছে, তারা বাবা মাকে হত্যা করে আমার উপর সব দোষ চাপিয়ে আমাদের সম্পত্তির মালিক হতে চাচ্ছে। সাইমা চুপচাপ তার কথাগুলো শুনল। তার চোখে দ্বিধা আর কৌতূহল জেগে উঠল। তার হৃদয়ে নতুন প্রশ্ন, কেন অনেকের জীবন এত বিপজ্জনক ভাবে ঘূর্ণায়মান, আর কেন সে এত সাহসী, এত দৃঢ় তার বাবার শত্রুদের মুখোমুখি দাঁড়াতে। চাঁদের নিঃশব্দ রাতে দুই হৃদয় আরো ঘনিষ্ঠ হয়, সত্য আর সন্দেহের মাঝে। অনেকের চোখে এক বিশেষ দৃঢ়তার আলো ঝলমল করলো। সে ধীরে ধীরে বলল, খান গ্রুপের মালিক আমার বাবার শত্রু, তাই আমি সেখানে সাধারণ কর্মচারীর চাকরি নিয়েছি সমস্ত প্রমাণ জোগাড় করতে। আমার বাবার কাছ থেকে আজ পর্যন্ত যা কিছু কেড়ে নেওয়া হয়েছে আমি সব কিছুর প্রমাণ সংগ্রহ করছি। সাইমা চোখ বড় করে অনেককে চেয়ে বলল। তার মনে বিশ্বাস করতে না চাওয়া আর বিস্ময়ের মিশ্রণ জেগে উঠল। তুমি সাধারণ কর্মচারী হয়ে সেই গ্রুপে ঢুকেছো শুধু প্রমাণ জোগাড় করতে? হ্যাঁ, আমি কাউকে আড়াল করে ধোকা দিয়ে নয়। আমি চাই সত্যি বের হোক আর আমার বাবার নাম সাফ হোক। সাইমা একটু দূরে হেঁটে গেল। তার মুখে প্রকাশিত বিস্ময় আর ভাবনার ছাপ। মনে মনে ভাবছিল, অনেকের সাহস, তার ধৈর্য এবং যা করে চলেছে তা সত্যি অবিশ্বাস্য। একদিকে রাগী মন, অন্যদিকে সেই সত্যের জ্বালা। সাইমার হৃদয় গভীরে ধীরে অনেকের প্রতি নতুন আগ্রহ ও কৌতূহল জন্মাতে শুরু করলো। অনেকের চোখে তীব্র আগ্রহ আর আশা ঝলমল করলো। সে ধীরে ধীরে বলল, তুমি কি আমার যুদ্ধে আমার পাশে থাকবে? সাইমার চোখে এক মুহূর্তের হেসে ওঠাও আশ্চর্যতা। তার আগে মেজাজের মধ্যে হালকা নরম ভাব ফুটে উঠল। তুমি যদি সত্যি বলে থাকো তাহলে আমি তোমার পাশে আছি। তোমার যা সাহায্য লাগে আমাকে বলো। অনেক কিছু আছে। কিছু গুরুত্বপূর্ণ ফাইলের ডিটেলস দরকার যা আমার কাজের জন্য অপরিহার্য। ঠিক আছে, আমি অফিসে গিয়ে সব ফাইল তোমাকে পাঠিয়ে দেব। অনেক একটি দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল, ধন্যবাদ জানিয়ে বলল, ধন্যবাদ, তুমি সত্যিই পাশে আছো। সাইমার সাহায্যের এই প্রতিশ্রুতি অনেকের মনে নতুন শক্তি যোগ করলো। তার চোখে সাইমার দিকে তাকিয়ে এক অদৃশ্য বিশ্বাস ও কৃতজ্ঞতার আলো ফুটে উঠল। পরের দিন সকালবেলা সাইমা অফিসে পৌঁছালো। রাগী মেজাজের মধ্যে এক অদ্ভুত উদ্দীপনা কাজ করছিল। আজ সে অনেকের জন্য সাহায্যের হাত বাড়াচ্ছে। সাইমা ডেস্কে বসে ধীরে ধীরে ফাইলগুলো খুলল। সে সব ফাইলের প্রয়োজনীয় পৃষ্ঠা নির্বাচন করে ছবি তুলতে লাগলো। হাতে ফোন, চোখে মনোযোগ, একটি একটি ছবি তুলল, যেন কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ যেন বাদ না যায়। কাজ শেষ করে সেই ছবিগুলো সরাসরি অনেককে পাঠালো, সাথে একটি ছোট বার্তা। অনেক, ফাইলগুলো পাঠানো হলো, দয়া করে সেগুলো ভালোভাবে দেখো। অনেক ফোনে ছবি পেয়ে চোখ খুলে গেল। সে মুহূর্তেই বুঝলো সাইমা কেবল সাহায্য করছে না, বরং তার প্রতি বিশ্বাসের একটি অদৃশ্য সেতু তৈরি হচ্ছে। সে ধীরে ধীরে সব ফাইলের প্রয়োজনীয় ডিটেলস নিজের রফিক আঙ্কেলের কাছে পাঠিয়ে দিল, যাতে সব তথ্য ঠিকমতো নিরাপদে পৌঁছায়। এই মুহূর্তে সত্যি সাইমা আমার পাশে আছে। ছবিগুলো রফিক আঙ্কেলের কাছে পৌঁছলো এবং অনেক জানতো এবার তার পরিকল্পনার একটি বড় ধাপ শুরু হলো। সব প্রমাণ ঠিকমতো জোগাড় করতে পারলেই তার বাবার নামে সাজানো সমস্ত মিথ্যা উদ্ঘাটিত হবে। সাইমা অফিস থেকে বের হয়ে আসলো, মনটা হালকা, কারণ সে আজ সে অনেকের জন্য এক গুরুত্বপূর্ণ কাজ শেষ করেছে। রাতের নীরবতা ছাদে ভাসছে। সাইমা চুল ছেড়ে জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাচ্ছে। তার চোখে কিছুটা চিন্তা ভাবনা, কিছুটা দ্বিধা। হঠাৎ অনেক ধীরে ধীরে তার পাশে চলে আসে। নিঃশ্বাস নিয়ে এসে বলল, বিয়েটা যখন হয়ে গেছে আমরা কি আর পাঁচটা স্বামী স্ত্রীর মতো সংসার করতে পারি না? বিয়ে একটা পবিত্র বন্ধন, আপনি চাইলেও তো সেটা অস্বীকার করতে পারবেন না। তার চেয়ে ভালো নয় আমরা আর সবার মতো জীবন কাটাই? সাইমা কাঁধ কিছুটা তুলে নিল, চোখ মিলল না। কিছুক্ষণ নীরবতা ভেসে গেল, তারপর সে ধীরে ধীরে বলল, আমার একটু সময় প্রয়োজন। ঠিক আছে, আপনি সময় নিন। তাদের মধ্যে কোনো কথার চেয়েও গভীর নীরবতা ছড়িয়ে আছে। রাতের বাতাসের সঙ্গে মিশে যায় অনেকের শান্ত সুরক্ষা এবং সাইমার দ্বিধা। দুজনেই জানে সময় দিয়ে ধীরে ধীরে এই বন্ধন আরো শক্ত হবে। ঘরের মধ্যে নীরবতা,
গভীর রাতে হঠাৎ অনেকের ফোন বাজে। স্ক্রিনে নাম দেখে সে হালকা অবাক হয়। রফিক আঙ্কেল। অনেক ধীরে ফোন রিসিভ করে, ব্যালকনির দিকে চলে যায়। রাতের ঠান্ডা বাতাস তার চুল ছুঁয়ে যাচ্ছে। তুই কোথায়? কেউ কিছু বুঝতে পারছে না তো? না আঙ্কেল, কেউ কিছু বুঝতে পারছে না, সব নিরাপদ। হ্যাঁ আঙ্কেল, আমি বুঝতে পারছি, কিন্তু পরিস্থিতি আমার হাতে ছিল না, বাধ্য হয়ে আমাকে সব করতে হয়েছে। তাদের মধ্যে কয়েক মিনিটের নিঃশব্দ কথোপকথন। অনেক সতর্কভাবে সব নির্দেশ শুনে ফোন কেটে দেয়। ফোনটি কেটে দিয়ে অনেক ফিরে আসে রুমে। বিছানায় শুয়ে পড়ে, চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেলে। রাতের অন্ধকারে তার মাথায় ভেসে আসে ফাদ, বিপদ আর সাইমার কথা। সব মিলেমিশে অজানা চিন্তার ঢেউ তোলপাড় করছে। কিছুক্ষণ শুয়ে থাকার পর সে চুপচাপ ঘুমের জগতে হারিয়ে যায়, যেন নতুন দিনের ঝড়ের আগে শান্তির মুহূর্ত। সকালবেলা ঘরের কাছে জানালা দিয়ে নরম আলো ঢুকছে। সাইমা চোখ খুলতেই দেখলো অনেক তাকে জড়িয়ে ধরে পাশে শুয়ে আছে। হঠাৎ হঠাৎ তার লজ্জা চোখে পড়ার মতো। সে চড়তে চাইলে অনেক হঠাৎ তার হাত ধরে হালকা টান দেয় এবং সাইমাকে বুকের উপর টেনে ধরে। কি করছো? ছাড়ো অনিক। আমি আমার বউকে ধরেছি, তাতে আপনার কি? সাইমার চোখে আগুন, রাগ আর লজ্জার মিশ্রণ, কিন্তু অনেক পাত্তা না দিয়ে তাকে আবারও জড়িয়ে ধরে। মুহূর্তে তার ঠোঁটে নরম কিস ছুঁয়ে যায়। সাইমা মুহূর্তে হতভম্ব হয়ে যায়। গা ঠান্ডা, হৃদয় দ্রুত ধুকপুক করছে। সে লজ্জা মুখ লাল করে দূরে সরে যায়, কিন্তু চোখে চোখ রেখে অনেকের দিকে আভাস পাঠায়। রাগী কিন্তু মনেও ম্লান মাধুর্য। অনেক হালকা হাসি দেয়, তারপর বলে, তোমার রাগ যতই হোক, আমার কাছে তুমি সবসময় আমার বউ। সাইমা চুপচাপ থাকে, ভিতরে লজ্জা আর অজানা আনন্দে হালকা কাঁপছে। ঘরের মধ্যে নীরবতা আর কেবল হৃদয়ের আওয়াজ। সকালের নরম আলো ব্রেকফাস্ট টেবিলে ছড়িয়ে আছে। খাওয়া শেষ করার পর অনেক রুমের দরজা ধাক্কা দিয়ে খুলে প্রবেশ করলো। সাইমা তার দিকে তাকিয়ে আছে, চোখে আগের রাগের অমিশ্রিত তীক্ষ্ণতা। আমার একটু দরকারি কাজ আছে, আমি একটু বাইরে যাব। কোথায় যাবে? সারপ্রাইজ, সবটাই জানতে পারবেন, সময়ের অপেক্ষা। সময় মতো ভ্রু কুচকাল সাইমা। কিছু না বলে কেবল চুপচাপ অনেকের দিকে তাকিয়ে থাকে। ভিতরে অজানা উত্তেজনা আর সন্দেহের ছোঁয়া। অনেক রুম থেকে বের হয়ে দরজা ধাক্কা দিয়ে বন্ধ করলো, আর সাইমার চোখে জ্বলছে আগের রাগ আর সামান্য কৌতূহল। ঘরে নীরবতা, কিন্তু সাইমার মন ভীষণ উত্তেজনায় কাঁপছে। অনেকগুলো প্রশ্ন, আর উত্তরগুলো এখনো অজানা। রাতের আঁধারে অনেক তার রফিক আঙ্কেলের অফিসে পৌঁছালো। আঙ্কেল, সবকিছু রেডি। সব রেডি বাবা, এখন শুধু পর্দা খোলার অপেক্ষা। অনেক মৃদু হেসে মাথা নেড়ে সম্মতি দিল। এক নিঃশ্বাসের মধ্যেই প্রেস কনফারেন্স শুরু করা হলো। পর্দার উপর ধীরে ধীরে আলো পড়লো, আর তাতেই উপস্থিত হলো তারা, নিজাম আহমেদ এবং আয়েশা বেগম। সবাই হতবাক হয়ে চমকে উঠল, কারণ সংবাদে যে মৃত্যুর খবর দেখা গিয়েছিল সকলেই বিশ্বাস করেছিল নিজাম আহমেদ আর আয়েশা বেগম মারা গেছেন। সাংবাদিকরা একের পর এক প্রশ্ন ছুড়ে দিল। আপনি কিভাবে এখানে উপস্থিত? আপনার মা বাবা তো তারা মারা গিয়েছিলেন। এটি আমাদের একটি নাটক ছিল। আমরা আসল খলনায়ককে ধরার জন্য এই মিথ্যা নাটক সাজিয়েছি। আমার বাবা নিজাম আহমেদ ও মা আয়েশা বেগম মারা যাননি। তিনি একে একে সমস্ত প্রমাণ পর্দায় প্রদর্শন করতে লাগলো। আমাদের শত্রু খান গ্রুপ ইন্ডাস্ট্রিজের মালিক আমাদের সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করছিল। আমরা শুধুমাত্র তাদের ধোঁকাবাজি ধরার জন্য এই নাটক সাজিয়েছি। আজ আমরা সব প্রমাণ সহ তাদের কুশল পরিকল্পনা ভেঙে দিয়েছি। সবার চোখ বড় বড় হয়ে গেছে। চমক, বিস্ময় আর প্রশংসার সংমিশ্রণে পুরো কক্ষ বাড়ি হয়ে উঠল। আজ থেকে আমাদের কাজ পরিষ্কার। আমাদের বাবা মা জীবিত, সমস্ত সম্পত্তি ও শত্রুর খাঁটি পরিচয় স্পষ্ট। আর একটু সময় নিলে আমরা পুরো দেশকে দেখাতে পারতাম কে সত্যিকারের খলনায়ক। হ্যাঁ, সমস্ত কৌশল ঠিকঠাক হয়েছিল। অনেক, তুমি সত্যিই অসাধারণ। পুলিশ খান গ্রুপের মালিককে ধরে নিয়ে গেল। অনেকের চোখে মৃদু আলো, আর তার বুক ভরাট আত্মবিশ্বাসে। সাইমার বাবা মা টিভির পর্দায় অনেকের সমস্ত পরিকল্পনা ও মিথ্যা নাটক দেখছিলেন। সাইমার মা অদ্ভুতভাবে শান্ত, কিছুটা আশ্চর্য হলেও অতি উত্তেজিত নয়। কিন্তু সাইমার বাবা সম্পূর্ণ হতবাক হয়ে গেলেন। আমি তো একেবারেই বুঝতে পারিনি, ও তো ব্যবসায়ীর ছেলে, আর রাফিকও আমার বাল্যকালের বন্ধু, তাহলে ও আমার কাছে পাঠিয়েছিল অনেককে। বাবা, আমি সব জানতাম। অনেক আমাকে কিছুটা বলেছিল, কিন্তু ওর বাবা মা এখনো বেঁচে আছেন, কিন্তু আমি সেই কথা আগে জানতাম না। সাইমার বাবা কাঁধ চেপে হালকা হাসি দিয়ে বললেন, দেখেছিস, আমি মানুষ চিনতে ভুল করিনি, অনেক সত্যিই ভালো ছেলে। সাইমার চোখে হালকা উজ্জ্বলতা,
মুখে শান্তি। তিনি বুঝতে পারলেন এখন শুধুই পরিবারের মধ্যে বিশ্বাস আর শান্তি ফিরে এসেছে। সাইমার মা কাঁধে হাত রেখে মৃদু বললেন, হ্যাঁ, তুমি সবসময় ঠিকই বুঝেছ। ও সত্যি আমাদের জন্য একজন বিশ্বস্ত মানুষ। টিভির পর্দা নিভে গেলেও তাদের মনে এক শান্তির ঢেউ বয়ে গেল। সব ধোঁকা, নাটক আর বিপদ শেষ। এবার শুরু হতে চলেছে নতুন জীবন, বিশ্বাস, ভালোবাসা আর পরিবারের শান্তির আলোয়। রাতের নিস্তব্ধতায় অনেক ধীরে ধীরে বাড়িতে ঢুকলো। তার চোখে কিছুটা ক্লান্তি, মুখে উত্তেজনার ছাপ। সে সাইমার বাবার কাছে এসে মাথা নিচু করলো। আঙ্কেল, আমাকে ক্ষমা করে দিবেন। আমি আসলে আপনাদেরকে অনেক মিথ্যা বলেছি, কিন্তু আমি মিথ্যা বলার জন্য বলিনি, পরিস্থিতির কারণে বলতে বাধ্য হয়েছি। এছাড়া আর কোনো উপায় ছিল না। রফিক আমাকে আপনার কাছে পাঠিয়েছিল। আপনি খুব ভালো মানুষ, আমার কথা সহজেই বিশ্বাস করবেন, সেই জন্যই আমি এখানে এসেছিলাম। আমাকে ক্ষমা করবেন আঙ্কেল। সাইমার বাবা ধীরভাবে হাসলেন, চোখে প্রশান্তি, মুখে আনন্দের ছাপ। ক্ষমা কেন যাচ্ছ বাবা? তুমি তো ভালো কাজের জন্যই এখানে এসেছো, তুমি কোনো খারাপ কাজ করনি। তুমি যে তোমাদের পরিবারের শত্রুকে ধরতে এই নাটক সাজিয়েছো, তার জন্য আমার কাছে ক্ষমা চাইতে হবে না। বরং আমি খুশি হয়েছি, এবার অন্তত আমি মানুষ চিনতে ভুল করিনি। সাইমার মা পাশে এসে অনিকের কাঁধে হাত রাখলেন, হালকা হাসি মুখে। সত্যি বাবা, তুমি অনেক বুদ্ধিমান ও সাহসী ছেলে। আমরা তোমার প্রশংসা করি। অনিকের চোখে স্বস্তি, হৃদয় হালকা। সে বুঝতে পারল সবকিছু ঠিকঠাক হয়েছে। বিশ্বাস ও প্রশান্তি ফিরে এসেছে। রাত গভীর, চারপাশে নিস্তব্ধতা। জানালার বাইরে চাঁদের আলো ঘরটাকে মিষ্টি রূপালী রঙে ভরে দিয়েছে। সাইমা আলমারি থেকে জামা বের করছে। ঠিক সেই সময় পেছন থেকে অনেক আস্তে করে তাকে জড়িয়ে ধরল। এই কি করছো তুমি? আপনি সব সময় এত চমকে যান কেন? সামান্য তো একটু জড়িয়ে ধরেছি, বেশি কিছু তো করিনি। এমন ভাব করছেন যেন মনে হচ্ছে আমি কি না কি করে ফেলেছি। সাইমা অনিকের বুকের ভেতর আটকে গেলেও মুখটা কড়া করে রাখলো। লজ্জায় তার কান গরম হয়ে উঠল, কিন্তু ভেতরের অনুভূতি লুকাতে মিথ্যে কঠিন মুখ করে অনেককে ছাড়ি দিল। এসব চালাকি আমার সাথে চলবে না, বেশি বাড়াবাড়ি করো না। অনেক মুচকিয়ে হাসলো, কোনো রাগ করলো না, বরং তার বুকের ভেতর সাইমাকে আরো আলতো করে টেনে নিল। বউয়ের কাছে আসলে সমস্যা কোথায় বলুন তো? আমি তো বাইরের কারো কাছে যাইনি, আমার বউয়ের কাছে এসেছি। সাইমা এবার সত্যি হতবাক, মনে মনে দিশেহারা। কেমন করে যেন বুকের ভেতর হালকা ধাক্কা লাগছে, কিন্তু মুখটা শক্ত করেই বলল, আমি তো বিয়েটা মন থেকে মানিনি, তাই এসব ভান দেখাতে আসবে না আমার কাছে। অনেক একটু থেমে গভীরভাবে সাইমার চোখের দিকে তাকালো, তারপর একদম শান্ত কণ্ঠে বলল, আপনি মন থেকে মানেননি সেটা কোনো ব্যাপার না। বরের ভালোবাসা পেতে পেতে একদিন না একদিন মানতে হবে, তখন বুঝবেন আমি আপনাকে কতটা আপন করে চাই। সাইমা ভিতরে ভিতরে কেমন যেন নরম হয়ে গেল, মুখে তর্ক ছড়ালো না। আমি এত সহজে মানতে পারবো না, ভেবে রেখো। অনেক হেসে তার কপালের পাশে ঠোঁট ছোঁয়ালো। আমি তাড়াহুড়ো করছি না, সময় নিয়ে হলেও একদিন আপনি আমার বুকে মাথা রেখে বলবেন অনেক তোমাকে চাই আমি। সাইমার বুকের ভেতর হঠাৎ করে অজানা এক কাঁপুনি বয়ে গেল। লজ্জায় আর কিছু না বলে ধপ করে বিছানায় বসে পড়ল। অনেক পাশে বসে তার হাতটা চুপচাপ ধরে রাখলো। ঘরের ভেতর তখন শুধু দুজনা নীরবতা, আর বাইরে চাঁদের আলোয় ভাসছে তাদের অজানা ভালোবাসার শুরু। সকালের টেবিলে সবাই একসাথে বসে নাস্তা করছে। চা, পরোটা, ডিম ভাজি আর মিষ্টি দই। ঘর জুড়ে খাবারের গন্ধ ছড়িয়ে পড়েছে। সাইমা এক কোণে চুপচাপ বসে খাচ্ছে, মুখ গম্ভীর। অনেক পাশেই, কিন্তু আজকের সকালটা যেন অন্যরকম ভাব নিয়ে এসেছে তার মনে। হঠাৎ অনেক কথা শুরু করলো। আঙ্কেল, একটা কথা বলতে চাই। আমি সাইমাকে আমাদের বাড়ি নিয়ে যেতে চাই। আমার মা বাবা ওকে দেখতে চেয়েছেন। আর তাছাড়া আমি তো অনেক দিন ধরে এখানে থাকছি, এখন বাড়িতে গিয়ে ব্যবসাটাও দেখতে হবে। তাছাড়া বিয়ে যেহেতু হয়েই গেছে, মেয়েদের তো শ্বশুরবাড়িতে থাকা উচিত, তাই না? সাইমার হাতের চামচ কেমন যেন থেমে গেল। চোখ তুলে এক ঝলক অনেকের দিকে তাকিয়ে আবার নিচে নামিয়ে নিল। আমি আর কি বলবো বাবা, মেয়েকে সারা জীবন বাবার বাড়িতে রাখা যায় না, এটাই নিয়ম, তাকে তো দিতে হবেই। আমার মা বাবা চেয়েছেন যেন ধুমধাম করে আমি সাইমাকে আমাদের বাড়িতে নিয়ে যাই। আপনি আপনার সুবিধা মতো একটা দিন বলে দিন, সেই দিন অনুষ্ঠান করে আত্মীয় স্বজন নিয়ে আনন্দের মধ্য দিয়ে আমি আমার বউকে আমাদের বাড়িতে নিয়ে যাব। সাইমার বাবা খুশি মুখে মাথা নাড়লেন। আচ্ছা, আমি আজকেই ক্যালেন্ডার দেখে একটা দিন ঠিক করে দেব। সাইমা, এবার কিন্তু তোর আসল বাড়ি যাবে। শ্বশুর বাড়ির অনুষ্ঠান, নতুন পথ চলা, সবকিছুই তোদের জন্য সুন্দর হোক, এটাই চাই। সাইমা কিছু না বলে চুপ করে রইল। ভিতরে ভিতরে কেমন যেন দম আটকে আসছে তার। মাথায় ঘুরছে শুধু একটাই চিন্তা,
সে কি সত্যি অনিকের বাড়িতে গিয়ে নতুন জীবনে শুরু করবে? অনিক কিন্তু টেবিলের নিচে লুকিয়ে সাইমার হাতের কাছে হাত রেখে আলতো ছুঁয়ে দিল। সাইমা চোখে হাত সরিয়ে নিলেও অনিকের চোখের চাওয়া যেন বলছিল, এখন থেকে তুমি আমার আর আমি তোমার। এবার সবাইকে জানিয়েই আমাদের গল্প শুরু হবে। দিনটি যেন উৎসবের দিনের মতো সাজানো হলো। বাড়ির চারপাশে রঙিন আলো, গেটের সামনে ফুলের সাজ, ভেতরে নানা পদ রান্নার গন্ধে ভরে গেছে পুরো পরিবেশ। আত্মীয় স্বজনদের ভিড়, সবাই একসাথে খুশির আমেজে মেতে উঠেছে। শোভাযাত্রার মতো করে অনেক সাইমাকে নিয়ে এলো তার বাড়িতে। ঢাক ঢোল বাজছে আর আত্মীয়রা চারদিকে উল্লাস করছে। সাইমার মুখে চাপা গম্ভীর ভাব থাকলেও চোখে এক অদ্ভুত দ্বিধা কাজ করছে। দরজার সামনে এসে অনিকের মা আয়েশা বেগম মিষ্টি হাসি নিয়ে সাইমাকে বরণ করলেন। হাতে থাকা ফুলের থালা দিয়ে শুভেচ্ছা জানিয়ে বললেন, তুমি অনেক সুন্দর মেয়ে মা, লক্ষ্মী মেয়ের মতো চেহারা তোমার। আল্লাহ তোমাদের সংসারটা সুখে ভরিয়ে দিক। অনেক মুচকি হেসে পাশে দাঁড়ালো আর সাইমা লাজুক ভাবে চোখ নিচু করলো। যদিও মুখে কিছু বলল না, কিন্তু ভেতরে কোথাও যেন একটু উষ্ণতা ছুঁয়ে গেল তাকে। তারপর আত্মীয় স্বজনরা সবাই মিলে খুশ গল্প করতে করতে সাইমাকে অনেকের ঘরে পৌঁছে দিল। ঘরটা সাজানো ছিল ফুল দিয়ে, বিছানার চারপাশে গোলাপের পাপড়ি, নরম কুশন আর হালকা সুগন্ধি মোমবাতির আলোয় ঘরটা রোমান্টিক আবহ তৈরি করেছে। অনেক দরজার পাশে দাঁড়িয়ে সবার চলে যাওয়া দেখছিল। এক এক করে আত্মীয়রা শুভেচ্ছা জানিয়ে চলে গেল। দরজা বন্ধ হয়ে গেলে শুধু দুজন রয়ে গেল ঘরের ভেতর। অনেক চুপচাপ সাইমার দিকে তাকিয়ে আসলো, চোখে একরাশ ভালোবাসা আর জেদ মেশানো উজ্জ্বলতা। এবার আর লুকোচুরি নয়, এবার এই বাড়িতে সবার সামনে তাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। রাত গভীর, চারদিক নিস্তব্ধ, শুধু মৃদু বাতাসের শব্দে জানলার পর্দা নড়ছে। চারপাশের সবার আনাগোনা শেষ হয়ে গেছে, সবার চোখে মুখে এখন ঘুম, কিন্তু অনেকের মনে যেন আজ ভীষণ আলোড়ন। নতুন সাজানো ঘরে সাইমা বসে আছে, লাল শাড়ির আঁচল টেনে মুখটা ঢেকে রেখেছে। ভেতরে ভেতরে কত কিছু ভাবছে। আমি কেন এভাবে তার ঘরে? এই বিয়ে, এই সংসার আমি কি মেনে নিতে পারবো? এমন হাজারটা প্রশ্ন তার মনের ভেতর ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলো অনেক। চোখে মুখে দুষ্টু হাসি, তবে ভেতরে ভেতরে একরাশ উত্তেজনা আর ভালোবাসার ঝড় বইছে। অনেক ধীরে ধীরে সাইমার পাশে গিয়ে বসলো। হঠাৎ সাইমাকে টেনে জড়িয়ে ধরলো। কি করছো তুমি হঠাৎ এইভাবে? আহা, আপনি সবসময় এত চমকে যান কেন? এইসব আপনার অন্য কোথাও গিয়ে করতে হবে, আমার কাছে নয়। আরে বউয়ের কাছে এসেছি, তাতে আবার সমস্যা কি? বউকে জড়িয়ে ধরাও নাকি এখন অপরাধ? সাইমার মুখটা লাল হয়ে একবার তাকালো, আবার ভান করে কড়া স্বরে বলল, আমি তো এই বিয়েটা মন থেকে মানিনি। আজকের পরে সেটাও মেনে যাবেন ম্যাডাম। এই বলে অনেক ধীরে ধীরে তার ঠোঁটে নরম চুমু খেলো। সাইমা মুহূর্তেই কেঁপে উঠল, বুকের ভিতর ঝড় বইতে লাগলো। হাত দুটো অনিচ্ছা সত্ত্বেও অনেকের বুকে ঠেসে ধরলো। আজ আর ছাড়ছি না ম্যাডাম, অনেক দিন হলো আমাদের বিয়ে হয়েছে, আজ পর্যন্ত বউয়ের ভালোবাসা পেলাম না। আজকের রাতটা কোনোভাবেই নষ্ট করতে চাই না। সাইমা লজ্জায় চোখ বন্ধ করে ফেললো। অনেক তার ঠোঁট কামড়ে কিস করতে লাগলো বারবার। সাইমার শ্বাস ভারী হয়ে উঠল। ধীরে ধীরে তার শরীরও সাড়া দিতে শুরু করলো। লাজুক ভাবে সে অনেকের কাঁধে মুখ লুকালো। অনেক তার চুলে আঙ্গুল গলিয়ে দিল, কানে কানে বলল, এই মুহূর্তটা আমি কখনো ভুলবো না, তুমি শুধু আমার সাইমা। রাতটা দুজনের হৃদয় ছুঁয়ে গেল। একে অপরের মাঝে হারিয়ে গিয়ে যেন সত্যিকারের প্রেমের শুরু হলো। ভোরের হাওয়া হালকা শীতল, জানালা দিয়ে আসা সূর্যের আলো সরাসরি এসে পড়ছে সাইমার মুখে। তবুও সে চোখ বন্ধ করে শুয়ে আছে। লালচে গালের পাশে চুল এলোমেলো হয়ে পড়ে আছে, আর চাদরের ভেতরে সে গভীর ঘুমে। অনেক চুপচাপ তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর হঠাৎ মুখটা সাইমার কানের কাছে নিয়ে নরম গলায় বলল, কি ব্যাপার, বরের আদর খেয়ে বেহুশ হয়ে গেলেন নাকি? সাইমা চোখ খুলে হঠাৎ চমকে উঠে গেল, তারপর ভ্রু কুঁচকে মুখে বিরক্তি ফুটিয়ে দিল। কি সব বাজে বাজে কথা বলছেন? সকাল সকাল আর কিছু বলার ছিল না নাকি? আরে সত্যি বলছি, আপনি একদম বেহুশের মতো ঘুমাচ্ছেন। আমি ভেবেই ফেলেছিলাম আজ রাতে আমার আদরেই আপনি অচেতন হয়ে গেছেন। সাইমার রাগে বালিশ তুলে অনেকের পিঠে মারতে লাগলো। চুপ করো, বেশি কথা বাড়াচ্ছ, একদম সহ্য হচ্ছে না। আহা, বউ এত রেগে গেলে তো সকালে নাস্তা করতে ইচ্ছে করবে না। তাছাড়া রাগ করলে আপনার মুখটা আরো লাল হয়ে যায়, তখন তো আরো সুন্দর দেখায়।
সাইমা থমকে গিয়ে আবারও বালিশ ছুঁড়ে মারল। তুমি একদম অসহ্য। অনেক হাসতে হাসতে সাইমার হাত ধরে ফেলল। তারপর হঠাৎ টেনে নিজের কাছে এনে বলল, যতই রাগ দেখেন আমি জানি ভেতরে ভেতরে আমাকেই ভাবছেন। সাইমা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অনেক ঠোঁটে আঙ্গুল রাখলো। ইস, সকালে এত ঝগড়া না, একটু আদর করলে সব ঠিক হয়ে যাবে। সাইমা চোখ ঘুরিয়ে মুখ ফিরিয়ে নিলেও লাজুক হাসি গাল বেয়ে নেমে এলো। অনেক আবার তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। তারপর আবার হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে। সকালের আলো টেবিলে ভেসে আসছে, সবাই বসে আছে, নাস্তার সাজ সাজা ছড়িয়ে আছে। সাইমা শান্তভাবে প্লেট হাতে তুলে ধরে এক এক করে খাবার সার্ভ করতে শুরু করে। ওরে বউ, তোমাকে এখন করতে হবে না, তোমাকে এসব করতে হবে না। এসব করার জন্য তো কাজের লোক আছে। তুমি এ বাড়িতে আমার মেয়ের মতোই থাকবে। সাইমা একটু থমকে গেল, মুখে লজ্জার হালকা রেখা, কিন্তু গম্ভীরভাবে বলল, আন্টি, আমি করতে চাই, এটা আমার কর্তব্য মনে হয়। তুই এখানে আমার মেয়ে, তোর দায়িত্ব শুধু খুশি থাকা। রান্না পরিবেশন কারো হাতে দিলেই চলে। তুই এখানে একটু আরামে থাক, বুঝলি? পরিবারের সবাই এই উপলব্ধি করে টেবিলে নরম হাসি ছড়িয়ে পড়ে। অনেকের বাবাও সামান্য কণ্ঠে বললেন, আয়েশা ঠিক বলেছেন, আমাদের মেয়েকে কাজ করাবেন না, ওর বিশ্রাম দরকার। সাইমা প্রথমে অস্বস্তি পেলেও আয়েশা বেগমের মায়ালু স্বরে কিছুটা নরম হয়ে গেল। সে প্লেটগুলো রেখে একটু সরে দাঁড়ালো। ঠিক আছে, আমি আর করব না। ভালো করেছিস, এখন থেকে তুই বিনা ভয়ে এই বাড়ির মেয়ে হয়ে থাক। টেবিলে আলাপ চলতে থাকলো, হাসি, রসিকতা আর নতুন সংসারের মিষ্টি অম্লান স্বাদ। সাইমার চোখে একটু শান্তি, মনে মনে আয়েশা বেগমের মমতার জন্য কৃতজ্ঞতা লুকোতে পারছে না। সকালে রোদ্দুর জানালার ফাঁক গলে ঘরে ঢুকছে। অনেক স্যুট করে রেডি হয়েছে, টাইটা ঠিক করে হালকা হেসে ঘর থেকে বের হতে যাওয়ার সময় হঠাৎ থেমে গেল। সাইমা, একবার আসো তো। সাইমা প্রকুচকে সামনে এগিয়ে এলো। ঠিক তখনই অনেক হঠাৎ তাকে জড়িয়ে ধরলো, কপালে হালকা একটা কিস করলো। আমি অফিস যাচ্ছি, নিজের খেয়াল রেখো। কিছু দরকার হলে সাথে সাথে আমাকে ফোন দিও। অফিসে যাচ্ছ? বিদেশ তো যাচ্ছ না, এত ন্যাকামি করার কি আছে? অনেক হালকা হেসে সাইমার কোমর আরো শক্ত করে টেনে নিল। তুমি এসব বুঝবে না, যখন কাউকে সত্যিই ভালোবাসবে তখন বুঝতে পারবে তার কাছ থেকে 1 মিনিট দূরে থাকা কতটা কষ্টের। সাইমার চোখে হালকা বিস্ময়ের ছাপ পড়ল। লজ্জা ঢাকতে সে অনেককে সরাতে চাইল, কিন্তু অনেক আর ছাড়লো না। হালকা ধরে আরো কাছে টেনে নিল। ছাড়ো, কেউ দেখে ফেলবে। দেখুক না, সবাই জানুক আমি আমার বউকে কতটা ভালোবাসি। সাইমা চুপ করে গেল, গাল লাল হয়ে উঠল। অনেক হালকা কিস দিয়ে দরজা পেরিয়ে বেরিয়ে গেল, আর সাইমা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো দরজার ফাঁকে। রাত নরম, চাঁদের সোনালি আলো বাড়ির ব্যালকনিতে পড়েছে। বাতাসে মৃদু হালকা ঘ্রাণ। দূর থেকে শহরের নীরবতা। সাইমা নতুন শাড়ি পরে চুল খুলে নরম কাঁধে ঝুলছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজের ছায়া দেখে হাসি দিয়ে বলল, আজ একটু নিজে থেকে সেজেছি। সেদিন ঘরটা আলাদা করে শান্ত। সাইমা ব্যালকনিতে বেরিয়ে দাঁড়ায়, চাঁদের আলো তার মুখে ছুঁয়ে যায়, গালে লজ্জা ঝলকায়। ঠিক তখনই দরজা খুলে অনেক আসে। কাজের ক্লান্তি মিঠে চোখে আজ এক আলাদা উজ্জ্বলতা। সে চুপচাপ পেছন থেকে আস্তে করে সাইমাকে জড়িয়ে নেয়। কত সুন্দর লাগছে। সাইমা হড়হড় করে চমকে ওঠে, ঘাড় বেঁকিয়ে এসে অনেককে দেখে। তার চোখে সেই অদৃশ্য উষ্ণতা। অনেক তার চুলে মুখ ডুবিয়ে নরম কিস করে। সাইমার শরীর আচানক কেঁপে ওঠে, আকাশে যেন তারা ঝিলমিল করে ওঠে। তুমি আমার জন্য সেজেছো বুঝি? না, আমি অন্য কারোর জন্যই সাজিনি, আমি নিজের জন্য সেজেছি। কিন্তু তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি আমার জন্যই সেজেছো। সাইমা এক মুহূর্ত থেমে যায়, তারপর হঠাৎ লজ্জায় গলা কুঁচকে দেয়। তোমার জন্য? কিভাবে? অনেক ধীরে তার কপালে নরম হাত রাখে, গলায় কেঁপে ওঠা সুরে বলে, তুমি জানো না, তুমি আমার জীবনের সব। তোমার একটুকু হাসিতেই আমার সারা দিন বদলে যায়। সাইমা অল্প রেগে মুচকি হেসে অনেককে চট করে ঠেলে দেয়, কিন্তু ঠেলাটাই মিষ্টি। তারপর সে হাবা ভাবে বলে, আমার বয়ে গেছে তোমার জন্য সাজতে। তুমি কি ভেবেছো আমি তোমার জন্য সাজবো? আমি বলছি না তুমি কারো জন্য সাজো, বলছি তুমি আমার কাছে এসেছো আর আমি কেবল তোমাকে ধরে রাখতে চাই। সেদিন মুহূর্তটা নীরব। অনেক সাইমাকে ঘুরিয়ে নিয়ে নিজের দিকে টেনে নেয়। সাইমা বুক ভরে শ্বাস নেয়, তার চোখে লজ্জা, গলায় নরম কণ্ঠে বলে, তুমি সাহস করো না বেশি, করলে
অনেক কোনো কথাই না। তার ঠোঁট ধীরে ধীরে সাইমার ঠোঁটে লেগে যায়। প্রথমটা মিষ্টি, তারপর আবেগে ভরা। সাইমা প্রথমে কিছুটা স্তম্ভিত, তারপর হঠাৎ দুম করে অনেককে ঠেলে কিল মেরে দেয়, চট করে ফিরে আসার ইচ্ছা দিয়ে। কিন্তু অনেক ধীরে না ছেড়ে আবার সাইমার দিকে টানতে থাকে। চোখে কষ্ট আর ভালোবাসার একসাথে মিশে থাকা। সে সাইমার গাল চেপে ধরে কণ্ঠে স্পষ্ট বলল, তুমি একবার বলো, তুমি কি সত্যিই আমার? আমি তোমারই। বলেই সাইমা এক দফা চুমু খেয়ে ফিরিয়ে দেয়। এবার কিসটা দীর্ঘ, গভীর। দুজনের মনই যেন এক হয়ে যায়। ব্যালকনির সেই নিঃশ্বাসে তাদের চারপাশে সময় থমকে যায়। কিছুক্ষণ তারা একে অপরের মাঝে হারিয়ে যেতে থাকে। কথা কম, অনুভব বেশি। চাঁদের নরম আলো তাদের দুজনের গায়ে পড়ে, আর শহর চুপচাপ তাদের জন্য রাস্তা খোলে। আজ আমি কষ্ট রাগ অর্ধেক করে দিচ্ছি তোমার জন্য। আর আমি প্রতিজ্ঞা করছি তোমাকে কখনো কষ্ট দেব না। সেই রাতটা ছিল তাদের প্রথম সম্পূর্ণ মিলনের মতো। রাগ, লজ্জা, আবেগ আর একান্ত ভালোবাসার মিশেলে। পরের সকাল হবে নতুন প্রতিশ্রুতি, আর দিন কেটে যাবে ছোট ছোট মধুর আলাপেই। অনেক সাইমার কানের কাছে মুখ নিয়ে বলবে, আমি তোমাকে অনেক ভালোবাসি সাইমা। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তারপর আবার তাদের ভালোবাসা শুরু। একে অপরের ঠোঁটের মাঝে ডুবে যেতে থাকলো। অনেকের সাথে সাইমাও আজ তাল মেলালো। দুষ্টু মিষ্টি ভালোবাসাই কেটে গেল সংসার। তো দর্শক, আজকের গল্পটির থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর অপেক্ষা করুন পরবর্তী ভালোবাসার গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।